হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এর আগের ভিডিওতে আমি যেমনটা তোমাদের বলেছিলাম যে আমি আমার লাস্ট মিনিট রিভিশনের জন্য ম্যাথের একটা ফর্মুলার নোট বানিয়েছিলাম আমার এসএসসি সিজিএল এর প্রিপারেশনের দরুন। তো সেটা খুঁজতে খুঁজতে আমি পেয়েছি 2-4 দিন আগে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, অলরেডি তোমরা অনেক ম্যাটেরিয়াল পাবে, এখন অনলাইনের দুনিয়াতে অনেক কিছু রেডিমেড অ্যাভেলেবেল। বাট আমি যখন প্রিপারেশন করতাম সেই টাইমে এত কন্টেন্ট অনলাইন ছিলই না। তো আমাদেরকে নিজে থেকে কন্টেন্ট প্রিপেয়ার করতে হতো, নিজে থেকে নোট তৈরি করতাম, লাস্ট মিনিট নোটস, ফর্মুলা এক জায়গায় করা, ঠিক আছে। তো এবং এগুলো বেশি কাজে দিয়েছিল। এখন যেমন স্টুডেন্টদের অনেককে দেখি বানায়া হাতে পেয়ে যায়, সেটা অতটা এফেক্টিভ হয় না। ঠিক আছে, তুমি নিজে হাতে যখন তৈরি করো না, প্রত্যেকটা ফর্মুলা গুলোকে এক জায়গায় করছো, নোটস তৈরি করছো, এটা বেশি কাজে লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই জিনিসটা। আমি পেলাম, কয়েকটা পেজ আছে বেসিক্যালি, এখানে বেশি কয়েকটা পেজ নেই। এছাড়াও অনেক ফর্মুলাস আছে, অনেক কিছু আছে যেগুলো তোমাদের পড়তে হবে। বাট এটা একদম লাস্ট মিনিট, শুধু এসএসসি বলে না, যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, যেখানে ম্যাথ আছে সেখানে লাস্ট মিনিট রিভাইজ করার জন্য এই কয়েকটা ট্রিক বা এই কয়েকটা ফর্মুলা আর কি তোমরা একবার দেখে যেতে পারবে। এমনকি পরীক্ষা হলে বাইরে দাঁড়িয়েও তুমি একবার চোখ বুঝে নিতে পারবে। এবং এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে তোমরা এটা পিডিএফটা পেয়ে যাবে। ওকে, দেখো বেসিক্যালি আমি এটা বানিয়েছিলাম কয়েকটা পেজে, দেখতে পাবে তোমরা। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে এটা আছে এখানটায়, ঠিক আছে। দেখো এখানটায় কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে আছে। তো প্রথমে ফর্মুলা, এখানে কোনো চ্যাপ্টার ওয়াইজ সেটা ওইভাবে করা নেই, তোমরা পরপর যেমন ভাবে এখানে আছে দেখো, দেখে নাও। যেমন ধরে নাও বোট অ্যান্ড স্ট্রিম বা নৌকা এবং স্রোতের যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা থেকে যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে দেখো কি কি কয়েকটা ফর্মুলা আমাদের কাজে লাগে। একটা স্পিড ডাউন স্ট্রিম, স্রোতের অনুকূলে গতিবেগ, সেটা বের করতে গেলে কি করতে হয় আমাদেরকে। ঠিক আছে, আমি একটু একটু করে এলাবোরেটও করে দিচ্ছি, যাতে তোমাদের কি একটা ক্লাসের মতনই হয়ে যায়। এটা নয় যে খালি পিডিএফ প্রোভাইড করছি, আমি ক্লাসের মতনই তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ফর্মুলাগুলো বুঝিয়ে দিচ্ছি, যাতে এটা ক্লাসের মতন হয়ে যাবে এবং তোমাদের কাছে পিডিএফটা থাকবে এটা। তো কি বলছে, স্রোতের অনুকূলে গতিবেগ। দেখো, স্রোতের অনুকূলের গতিবেগ বের করতে গেলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগকে যোগ করতে হয়। যেদিকে নৌকাটা যাচ্ছে স্রোতের গতিবেগও ওইদিকে, তো নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ মিলেমিশে একাকার হয়ে যাবে, টোটাল স্পিড যোগ হয়ে যাবে। ওকে, এখানে এস বি মানে হচ্ছে স্পিড অফ বোট, আর এস এস মানে হচ্ছে স্পিড অফ স্ট্রিম বা স্রোতের গতিবেগ। তো আর যদি তোমাকে আপ স্ট্রিমে গতিবেগ বের করতে হয়, কেউ চাইলে এটাকে না বাংলায় নিজের মতো ট্রান্সলেট করে নিতে পারো। আপস্ট্রিমে যদি গতিবেগ বের করতে হয়, তাহলে নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগ তোমাকে মাইনাস করতে হবে। বলো, যদি তোমাকে বোটের গতিবেগ অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ বের করতে হয়, তাহলে কি করবে? সেক্ষেত্রে যদি তুমি অনুকূলে আর প্রতিকূলে গতিবেগটা জানো, সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। আর যদি স্রোতের গতিবেগ বের করতে হয়, তাহলে অনুকূলের গতিবেগ থেকে প্রতিকূলের গতিবেগ বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে। স্পিড স্পিড ইজ ইকুয়াল টু নরমালি, যেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগবে থ্রু আউট টাইম ডিস্টেন্স স্পিডের চ্যাপ্টারে। তো এই 4টে ফর্মুলা একবার লাস্ট মুহূর্তে রিভাইজ করতে তোমাদের ইজি হবে। এরপর দেখো টাইম ডিস্টেন্স স্পিড আছে। বেসিক্যালি হয়তো আমার স্ক্যান করতে উল্টো পাল্টা হয়েছে, বাট তোমরা নিজের মতো সাজিয়ে নিও। যেমন দেখো নাও, সময় দূরত্ব গতিবেগের চ্যাপ্টার 1 নাম্বার যেটা ফর্মুলা বলি বা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ম্যান কভার ডিস্টেন্স ডি ইন এক্স কিলোমিটার পার আওয়ার এন্ড কাম ব্যাক এট ওয়াই কিলোমিটার পার আওয়ার। কোন একটা দূরত্ব, যেটা ডি দূরত্ব আছে, যদি আমি এক্স কিমি প্রতি ঘন্টায় অতিক্রম করে আবার ফেরত আসার সময় ওয়াই কিমি গতিবেগে আছি, অর্থাৎ গেলাম এক্স কিমি গতিবেগে, আসলাম ওয়াই কিমি গতিবেগে, ঠিক আছে, এবং টোটাল টাইম কত লাগলো আমার, টি ঘন্টা লাগলো, সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করতে পারো। যদিও আমি বলি এগুলো ফর্মুলা দিয়ে না করে বেসিক্স দিয়ে করার, বাট ঠিক আছে, তাও চাইলে একটা ফর্মুলা মনে রাখতে পারো। এটাতে S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2 ইন্টু টোটাল টাইম হবে, এইটা তোমরা মনে রাখতে পারো। বাট পরীক্ষা না কোশ্চেন থাকলে আমরা চেষ্টা করবো এগুলো অ্যাভয়েড করা, বেসিক্স দিয়ে করা। তারপরে দেখো কি আছে, এ ম্যান covers a distance in x কিমি পার আওয়ার and come back at y কিমি পার আওয়ার। দেখো আমি এগুলো অনেক আগে বানিয়েছিলাম, তো তখন এগুলো কিছু কিছু ফর্মুলা ইউজ করতাম, ধীরে ধীরে নিজেকে আপডেট করেছিলাম বেসিক্স এর দিকে, যে স্মার্ট মেথডেই করবো, বাট বেশি ফর্মুলা ইউজ করবো না, পরে এগুলো আরো কমিয়ে দিয়েছিলাম। এখানে কি বলছে, এই ম্যান কভার্স আ ডিস্টেন্স ইন x কিলোমিটার পার আওয়ার এবং ফেরত আসে y কিমি পার আওয়ারে টি আওয়ার মোর টু কাম ব্যাক দেন গো। ফেরত আসতে যাওয়ার তুলনায় 3 ঘন্টা বেশি টাইম লাগে, এরকম যদি থাকে, তখন তোমার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু S1 ইন্টু S2 ডিভাইডেড বাই S1 মাইনাস, এটা হচ্ছে ডিফারেন্স সাইন, মানে যে বড় তার থেকে ছোটটা বাদ দেবো, ইন্টু ডিফারেন্স অফ টাইম মানে টি হবে। ওকে, যে টাইমটা তোমাকে দেওয়া আছে, এটা করতে পারো। তারপরে বলছে এ ম্যান কভার্স এ সার্টেন ডিস্টেন্স এট 3 কিলোমিটার পার আওয়ার
ঠিক আছে, দেন টেক্স 40 মিনিট লেস টাইম, বাট ইফ ট্রাভেল 2 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার দেন টেক্স 40 মিনিট লেট। ঠিক আছে, তো এই যে এই গল্পটাই হচ্ছে এখানটা বেসিক্যালি, যে এই গল্পটা এটাই, যে প্রথমে কি করলো 3 কিমি প্রতি ঘন্টা গতিবেগে কি কভার করছিল, পরবর্তীতে কি করলো তাতে পরে 40 মিনিট লেস টাইম নিচ্ছিল, সময় এত কম লাগছিল। ঠিক আছে, সার্টেন ডিস্টেন্স ওকে। তারপরে বলছে যে এখানে অ্যাকচুয়ালি হবে এই ম্যান কভার্স এ সার্টেন ডিস্টেন্স পার আওয়ার ফাস্টার, এখানে হওয়া উচিত ফাস্টার। 3 ঘন্টা যদি বেশি স্পিডে যায় তাহলে 40 মিনিট কম টাইম লাগে, কিন্তু 2 ঘন্টা কম স্পিডে গেলে 40 মিনিট বেশি টাইম লাগে বা লেট হয়ে যায়। তখন এই ফর্মুলাটাতে S1 S2 জায়গায় বসাবে, S ইন্টু S মানে অ্যাকচুয়াল স্পিড, S প্লাস 3 মানে যে স্পিড বৃদ্ধি করলে এইটা ফর্মুলা, এবং এখানে মাইনাস করলে তো দুটো ইকুয়াল হয়ে যাবে, কারণ দুটোই ডিস্টেন্স, এখান থেকে ক্যালকুলেট করে আমরা S এর ভ্যালু বের করতে পারবো। তারপরে দেখো কি আছে, কিলোমিটার প্রতি আওয়ার কে কিভাবে আমরা মিটার প্রতি সেকেন্ড, এটা না অনেক সময় অনেকে কনফিউজ হয়ে যায়, তো এটা মনে রাখবে। কিমি প্রতি ঘন্টা থেকে যখন মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছে তখন 5/18 দিয়ে গুণ দিচ্ছ, আর যখন মিটার প্রতি সেকেন্ড থেকে কিলোমিটার প্রতি ঘন্টা যাচ্ছে তখন 18/5 দিয়ে। এটা অনেক সময় উল্টো পাল্টা হওয়ার চান্স থাকে, সেটা যেন ভুল নয়। কিভাবে মনে রাখবে, কিমি, কিমিকে 5 সাথে মনে রাখবে, যে কিমি মানে হচ্ছে 5, কারণ কিমির মধ্যে 1000 থাকে, 1000 মিটার, তো 5 একটা মাল্টিপল আসবে। ঠিক আছে, তো 5, তো কিমি কোথায় আছে, উপরে আছে, তো সেই জন্য 5 উপরে হবে, 18 নিচে হবে। আর এখানেও বলতে পারো যে তুমি স্যার এখান থেকে কিমি মিটার প্রতি সেকেন্ড থেকে আমি যাচ্ছি কিলোমিটার প্রতি ঘন্টায়, তাও তোমার গন্ডগোল হবেই, বাট মেইনলি এটা মাথায় এরকম করে রাখবে যে কিমি থেকে মিটার প্রতি সেকেন্ডে যাচ্ছি, তো তো আমার 5/18 কেন হবে, কারণ কনসেপ্টটা হচ্ছে কি, মিটার প্রতি সেকেন্ডে যেতে গেলে কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করবো আর ঘন্টাকে 3600 সেকেন্ড দিয়ে, ওই জন্য কাটাকাটি করলে 5/18 আসবে এটা। আর যখন মিটার প্রতি সেকেন্ড থেকে যাচ্ছ, তো মিটারকে কি করবো, আমাকে তো গুণ করতে হবে না, ভাগ দিতে লাগবে 5 দিয়ে, তো ওই জন্য 5 দিয়ে ভাগ হচ্ছে আর এটা ভাগ হচ্ছে, তো সেই কারণে এই জিনিসটা উল্টে যায়। এবার রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয়, অপোজিট ডিরেকশন বা সেম ডিরেকশন হতে পারে, দুটো জিনিস, দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যাচ্ছে, অথবা হতে পারে তারা সেম ডিরেকশনে যাচ্ছে। অপোজিট ডিরেকশনে যদি যায় তাহলে রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি হয়, দুজনের গতিবেগের সমষ্টি হয়। আর যদি সেম ডিরেকশনে যাচ্ছে তাহলে কি হয়, দুজনের গতিবেগের ডিফারেন্স হয়। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আর কি আছে দেখা যাক। আর স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম তো হয়। তো সিমিলারলি দেখো আবার আছে কি S1/S2, S1/S2 সমানুপাতি T2/T1 আছে, মানে গতিবেগের যে অনুপাত হয় সেটা টাইমের অনুপাতের রিভার্স হয় বেসিক্যালি। মানে কোনো একটা জায়গায় যাচ্ছ, সেই দূরত্বটা যদি আমার স্থির থাকে, যখন ডিস্টেন্স হচ্ছে কনস্ট্যান্ট, মানে দূরত্ব যদি আমার স্থির থাকে, তাহলে গতিবেগের অনুপাত আমার সময়ের অনুপাত, পার্টিকুলার কোনো একটা জায়গায় যেতে যে গতিবেগের অনুপাত দেখছে তার অনুপাতটা ওখানে পৌঁছাতে যে সময় লাগবে তার অনুপাতের রিভার্স হবে। ওকে, আর কি বলছে, যে গতিবেগের সাথে দূরত্ব সেটা কি হবে, সমানুপাতিক থাকবে। দেখো S1/D1 আছে, কেন, এটা কোথা থেকে আছে, এই ফর্মুলা থেকে আছে, S is equal to D/T। এখানে আমি দেখছি S এর সাথে T এর হচ্ছে কি রিভার্স রিলেশন বা ইনভার্স রিলেশন, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক, কিন্তু এটার সাথে এটার বা T এর সাথে ওটার দুটোরই হচ্ছে আমাদের সমানুপাতিক সম্পর্ক। আরেকটা এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, যখন কোনো একটা মনে এরকম থাকে যে দুটো ট্রেন বা দুটো গাড়ি আছে, একে অপরের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরে এর ডেস্টিনেশনে পৌঁছাতে আর এর ডেস্টিনেশনে পৌঁছাতে টাইম লাগলো T1 T2, তাহলে দুজনের গতিবেগের অনুপাত কি, তো তখন এটা আমরা অ্যাপ্লাই করি S1/S2 √T2/T1। এই ছোট ছোট ফর্মুলা গুলো লাস্ট মুহূর্তে দেখে যাও না, তো অনেক সময় কি এই ডাইরেক্ট এর উপর কোশ্চেন আসলে ইজিলি করতে পারবে। এটা গেল। দেখো এখানে আমি অ্যাকচুয়ালি স্ক্যান করে পেজগুলোকে সেটআপ করতে একটু প্রবলেম হয়েছে, আমি পরপর তোমাদের বোঝাচ্ছি, আমি একেবারে তোমরা দেখে নিও সেভাবে করে। আমি আগে অ্যারিথমেটিকটা দেখে নিই। দেখো পার্সেন্টেজ, শতকরা, শতকরার থেকে কি কি ফর্মুলা লাগে, বেশিরভাগই তো আমরা কনসেপ্ট দিয়ে, স্মার্ট কনসেপ্ট দিয়ে কাজ করি, বাট কিছু ফর্মুলা আমরা মনে রাখতে পারি, যেমন ইনক্রিজ ইন প্রাইস অর কনজাম্পশন, চিনির দাম বেড়ে গেল ব্যবহার কত কমাবো, চিনির দাম কমে গেল ব্যবহার কত বাড়াবো, এই জাতীয় কোশ্চেন যখন থাকে তখন তোমাকে মনে রাখতে বলবে চিনির দাম X% বেড়ে গেছে, খরচা সেম রাখতে ব্যবহার কত কমাবো। তো যদি কমাতে হচ্ছে উত্তরটা কম আসবে, তাহলে পরে ডিক্রিজ, তাহলে সেক্ষেত্রে X/100 প্লাস X হবে, কারণ নিচের ভ্যালুটা বড় হলে পরেই যত বাড়বে তত উত্তরটা ছোট আসবে। ঠিক আছে, তো নিজের নিচে 100 প্লাস X। আর যদি ইনক্রিজ বলেছে, যেন চিনির দাম কমে গেছে ব্যবহার কত বাড়াবো, খরচা 1,
তখন আমাদের নিচেরটা হবে 100 মাইনাস এক্স, কারণ নিচের ভ্যালুটা কম করলেই তো আলটিমেটলি টোটাল ভ্যালুটা আমার কি হবে, বেরিয়ে আসবে। তো এই দুটো যেন কনফিউশন না হয়। আরেকটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টেড ফর্মুলা, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। প্রথমে 20% ডিসকাউন্ট দিলাম, তারপরে আবার সাকসেসিভ 10% ডিসকাউন্ট দিলাম, তাহলে কি 30% ডিসকাউন্ট হলো? না, হলো না। আমার কত হলো বলো তো, 20 প্লাস 10 মাইনাস 20, 10 200 বাই 100 মানে 2, তার মানে আলটিমেটলি 28% এর ডিসকাউন্ট হলো। এইটাই হচ্ছে গল্প, ঠিক আছে? তো এই ফর্মুলাটাও মনে রাখবে। বেসিক্যালি এখানে আরো আছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটাই সব জায়গায় অ্যাপ্লাই হয়, যেখানে যেখানে মাইনাস সাইন হওয়ার কথা সেখানে সেখানে মাইনাস হবে, যেখানে যেখানে প্লাস হওয়ার প্লাস হবে, এইভাবে করে চলে আর কি। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সরল এবং চক্রবৃদ্ধি সুদ। সাকসেসিভ ইনক্রিজ কি হয়, যেটা পার্সেন্টেজের ক্ষেত্রে শেখা উচিত ছিল আমাদের, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। টু ডিসকাউন্ট, পরপর দুটো ডিসকাউন্ট দেওয়া হলো, তাহলে ওই যেটা একটু আগে করলাম হলো 10% আর 20% এর ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট। এইভাবে করে করতে পারি, যেটা 28 এসেছিল, অথবা আমি ফ্র্যাকশন মেথডে করতে পারি। 10% মানে 1/10, 20% মানে 1/5। তাহলে লিখলাম 10 এর মধ্যে 1 এর ডিসকাউন্ট 9, 5 এর মধ্যে 1 এর ডিসকাউন্ট 4। 10 পাচ্ছে 50, 4 নং 36, 50 এর থেকে হয়ে গেল 36, তার মানে ডিসকাউন্ট হয়েছে 14। 14 ডিসকাউন্ট কতর মধ্যে? 50, 50 এর মধ্যে 14 ডিসকাউন্ট মানে 100 এর মধ্যে কত? 28, তাহলে 28% হচ্ছে টোটাল ডিসকাউন্ট। আচ্ছা, এবার আসছে কি অ্যামাউন্ট বের করতে হয়, বা সরল সুদ, সুদ আসল। সুদ আসল কিভাবে বের করে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে? তো সেটা হয়ে যায় আসল ইন্টু 1 প্লাস রেট, সুদের হার বাই 100 পাওয়ারে কত বছরের জন্য বলা হচ্ছে। ওকে, আর যদি শুধু চক্রবৃদ্ধি সুদ বের করতে হয়, তাহলে সুদ আসলের থেকে আসল মাইনাস করে দিতে লাগবে। এটা হচ্ছে ফর্মুলা। যদি আমরা ম্যাক্সিমাম এগুলো ফর্মুলা দিয়ে করি না, বাট এক জায়গায় আছে, একবার রিভাইজ মেরে যেতেই পারো। সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কি আছে? পিআরটি বাই 100, ঠিক আছে, এটা আমরা জানি। সিআইএসআই ফর 2 ইয়ার, এটা খুব কাজে লাগে। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, এটা হয়ে যায় পি ইন্টু আর স্কোয়ার বাই 100%, মানে শুধুমাত্র মূলধনের উপরে আর স্কোয়ার বাই 100%। ঠিক আছে, আমি এখানে এলাবোরেট করবো না যে কোনটা ফর্মুলা কি, বাস তোমার সাথে ডিসকাস করছি ছোট ছোট ভাবে। গেল? আচ্ছা, আর কি আরো অনেক আর বেশি দেখে নিই। এবার কি আছে? নাম্বার সিস্টেম আছে। নাম্বার সিস্টেম কি বলছে? ইফ এনি নম্বর ইজ রিটেন 6 টাইমস, একটা নাম্বারকে যদি 6 বার লেখা যায়, মানে বেসিক্যালি নাম্বার বলবো না, ডিজিট বলবো, একটা ডিজিটকে, ঠিক আছে, যদি 6 বার লেখা যায়, ইফ এনি ডিজিট বলা যেতে পারে এখানে, 6 টাইমস লেখা হয়, লাইক 6 6 6 6 6 6 2 2 2 2 2 2 এরকম করে, ইট উইল বি এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 7 11 13 37। এটা 7 দিয়ে 11 দিয়ে 13 দিয়ে 37 দিয়ে প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। এগুলো একবার রিভাইজ মেরে যাবে। ইফ a to the power n minus b to the power n, যদি a to the power n minus b to the power n, যেখানে n হচ্ছে কি জোড় সংখ্যা, তাহলে এই জিনিসটা a প্লাস b এবং a মাইনাস b দিয়ে ভাগ যাবে। মানে মনে করো না আছে 5 এর স্কোয়ার আর মাইনাস আছে 3 এর স্কোয়ার, n হচ্ছে ইভেন মানে জোড় সংখ্যা, তাহলে এটা 5 প্লাস 3 8 দিয়ে, আর 5 মাইনাস 3 2 দিয়ে ভাগ যাবে। দেখো তো যায় কিনা? 5 এর স্কোয়ার 25, 25 এর থেকে 9 বাদ গেলে হচ্ছে কত? 16, 16 কে 8 দিয়েও ভাগ যায়, 2 দিয়েও ভাগ যায়। ওকে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তো দুটো দিয়ে ভাগ যাবেই ওরকম। বাট এখানে n এর জায়গায় 4 6 8 10 সব থাকতে পারে। a to the power n minus b to the power n, যেখানে n অড মানে বিজোড়, তাহলে শুধুমাত্র a মাইনাস b দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, আর যদি a to the power n প্লাস b to the power n হয়, যেখানে n অড মানে লাইক কিউব আছে 6 আছে, তাহলে শুধু a প্লাস b দিয়ে ভাগ যাবে। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, লাইক আছে 2 এর স্কোয়ার, 3 এর পাওয়ারে 1, 5 এর স্কোয়ার, 5 এর পাওয়ারে স্কোয়ার, এরকম ভাবে আছে একটা, অর্থাৎ একটা সংখ্যা 5 এর স্কোয়ার 25, 25 3 75, 75 ইন্টু 4 মানে 150, 300, 300। ওকে, সো 300 যে সংখ্যাটা আছে সেটাকে আমি প্রথমে ফ্যাক্টরাইজেশন করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। নম্বর অফ ইভেন ফ্যাক্টর, এর জোড় উৎপাদক কত, জোড় সংখ্যক উৎপাদক কতগুলো আছে সেটা কিভাবে বের করব? সেটা বের করার যে ফর্মুলা হবে সেটা হচ্ছে কি, দেখো আমি এখানে 2 নিয়েছি, পাওয়ারে কিছু নিইনি, ঠিক আছে, আর আমি কি করেছি 3 এর পাওয়ারে 3, আচ্ছা 2 ইন্টু 2, 2 ইন্টু 2 আর নিয়েছি হচ্ছে 3। ওকে, ওকে, কিন্তু না, যারা তোমরা এই চ্যাপ্টারটা করেছো নাম্বার সিস্টেমের মধ্যে, যে নাম্বার অফ ফ্যাক্টরস বলে একটা চ্যাপ্টার থাকে সেখানটায়, তো সেটা কিভাবে বের করে দেখো। সবার প্রথমে না ইভেন অডে যাই, ভুলে যাই আমরা, নম্বর অফ টোটাল ফ্যাক্টরটা আগে দেখি।
আগে আমরা নাম্বার অফ টোটাল ফ্যাক্টরটা দেখি। নম্বর অফ টোটাল ফ্যাক্টর দেখো একবারে তোমাদের রিভাইজও হয়ে যাচ্ছে। নম্বর অফ টোটাল ফ্যাক্টর বের করার কি আছে, 3 ইন্টু 2 ইন্টু 3 আছে। এই জিনিসগুলো এলো কোত্থেকে? এই জিনিসটা এলো এই পাওয়ার গুলো থেকে। পাওয়ারে কত আছে, 2 এর পাওয়ারে 2, সেটা হয়ে গেল 2 প্লাস 1। তারপরে 3 এর পাওয়ারে 1 আছে, সেটা হয়ে গেল 1 প্লাস 1। আর এখানে পাওয়ারে 2 আছে, সেটা হয়ে গেল 2 প্লাস 1। অর্থাৎ পাওয়ার গুলোর সাথে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যতগুলো পাওয়ার আছে সবগুলোর সাথে প্লাস 1 করে করে গুণ করে দাও, এটা হয়ে যাবে টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। ঠিক আছে, উৎপাদক। এবার এর মধ্যে থেকে জোড় উৎপাদক, এই যে উৎপাদক গুলো পাবো 2 4 5 10 15 যাই পাই না কেন, তার মধ্যে জোড় কতগুলো আছে, বিজোড় কতগুলো আছে। তো জোড় বের করতে গেলে আমাকে কি করতে হচ্ছে, দেখো 2 ইন্টু 2 ইন্টু 3, অর্থাৎ 2 এর যে পাওয়ারটা ছিল সেটাকে অ্যাজ ইট ইজ 2 সেটাই নিলাম, 2 নিলাম। কিন্তু 3 এর পাওয়ারটাকে আর 5 এর পাওয়ারটাকে 1 প্লাস এক এক করে অ্যাড করে দিয়েছি, 1 প্লাস 1 করে দিয়েছি, আর এটা 2 প্লাস 1 করে দিয়েছি। অর্থাৎ শুধুমাত্র 2 যেখানে থাকবে, এই 2 এর পাওয়ারটাকে আমি অ্যাজ ইট ইজ রাখবো, বাকিগুলোর পাওয়ারকে এক এক করে যোগ করে গুণ করবো, তাহলে আমার জোড় ফ্যাক্টর আসবে। বিজোড় ফ্যাক্টর এটার থেকে মাইনাস করো, 18 থেকে 12 বাদ দাও 6। বাট বের করবে কিভাবে, সেটা করতে গেলে এই 2 এর সিস্টেমটাকে ভুলেই যাব, 2 এর পার্টটাকে নেবই না। বাকি যেটা বাঁচলো 3 এর পাওয়ারে 1 আর 5 এর পাওয়ারে 2, এই যে এইটুকুটা মানে 2 ইন্টু 3, সেটা আমি নেব, 2 3 এ 6। তা হয়ে গেল। এবার আসছে সাম অফ ইভেন ফ্যাক্টর। সাম অফ ইভেন ফ্যাক্টর, এই যে ইভেন ফ্যাক্টর গুলো বের করেছিলাম, তার সমষ্টি কিভাবে বের করবো। তার সমষ্টি বের করার জন্য দেখো কি করেছে, 2 এর পাওয়ারে 1, মানে এখানে কত আছে, 2 এর পরে 2 আছে না, তো আমি শুরু করব কোথার থেকে বলো তো, 2 এর পাওয়ারে 1 থেকে। 2 এর পাওয়ারে 1 তার সাথে অ্যাড করে দেবো 2 এর পাওয়ারে 2, কত দূর অবধি যাবো, এখানে 2 এর পাওয়ার যত দূর আছে তত দূর অবধি, ইনটু 3 এর পাওয়ারটা স্টার্ট করব 0 থেকে নিয়ে 1 অবধি অ্যাড হতে থাকবে। 5 এরটাও স্টার্ট হবে 0 1 আর 2, যা দাঁড়ালো এটা, সেটা হচ্ছে আমার সাম অফ ইভেন ফ্যাক্টর। আর কি বের করতে হচ্ছে, সাম অফ অড ফ্যাক্টর। যখন আমি অড ফ্যাক্টর বের করব, তখন আমি 2 এর পাওয়ারটা বেসিক্যালি এখানে শুধু 0টা নিতে হয়, 2 এর পাওয়ার 0, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 হয়, ওই জন্য ওটা না নেওয়া না নেওয়া একই ব্যাপার। তো ওই জন্য শুধুমাত্র এই পার্টটা হবে, 3 এর পাওয়ারে 0, 3 এর পাওয়ারে 1, আর এই পার্টটা। ঠিক আছে, তো সেটা গুণ করলে আমার আসছে 124। তো এটা হচ্ছে সাম অফ অড ফ্যাক্টর। আর যদি বলো সবগুলো ফ্যাক্টরের সাম, তাহলে যোগ করে দাও, চলে আসবে। আরেকটা কি বলছে, প্রাইম নাম্বার অফ ফ্যাক্টর। প্রাইম ফ্যাক্টর বা মৌলিক উৎপাদক কতগুলো আছে, এর মধ্যে তো কতগুলো উৎপাদক থাকবে যেগুলো মৌলিক, লাইক 2 5 7 এরকম। তো সেটা হচ্ছে যখন আমি এরকম মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, a টু দি পাওয়ার x, b টু দি পাওয়ার y, c টু দি পাওয়ার z, যেখানে a b c গুলো আবার মৌলিক সংখ্যা, যেমন এখানে ছিল আমার কত 2 5 2 3 5, যখন এরকম হয়ে যাবে তখন এই পাওয়ার গুলোকে জাস্ট যোগ করে দিতে হবে, x প্লাস y প্লাস z। অর্থাৎ এখানে যদি বলি তাহলে 2 2 4 আর 5, এই গোটাটার মধ্যে 5, এই 300 এর যে উৎপাদক গুলো হবে তার মধ্যে 5টা মৌলিক উৎপাদক আছে। ঠিক আছে, তো এই হয়ে গেল গল্প। নেক্সট আসছে কি, অ্যালজেব্রা। চলো অ্যালজেব্রা দেখি, ওইদিকে পরিমিতি আর ওগুলো ছেড়ে আসছি, ওটা পরে দেখবো। অ্যালজেব্রা ফর্মুলা গুলো এগুলো খুবই কাজে লাগে। যদি x প্লাস 1 বাই x এর মান a হয়, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে a স্কয়ার মাইনাস 2। জাস্ট খালি ভ্যালু পুট করবে, অ্যান্সার আসবে। যদি আবার x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার এর মান b হয়, মনে করো যেটা বেরিয়েছে এটাকে আমি b বললাম, তাহলে পরে x টু দি পাওয়ার 4 এ যখন আবার যাবে, তুমি জাস্ট b স্কয়ার মাইনাস 2 করে দেবে, হয়ে গেল। এবার আসছি x মাইনাস 1 বাই x এর মান যদি a হয়, এখানে প্লাস ছিল ওখানে মাইনাস আছে, তাহলে যদি x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার বের করে দাও, তাহলে মাইনাসের জায়গায় শুধু প্লাস হবে, a স্কয়ার প্লাস 2 হবে, হলো। আর তারপরে যখন তুমি এটা পেয়ে গেছো, এটাকে b বললে আবার তোমার একই প্রসেস। ঠিক আছে, x প্লাস 1 বাই x যদি 1 হয়, তাহলে x কিউবের ভ্যালু হবে মাইনাস 1, এটা মনে রাখবে। কোথা থেকে আসছে কিভাবে আসছে আমি ডিসকাস এখানে করবো না, আমি জাস্ট খালি ফর্মুলা গুলো বলছি হালকা করে বুঝিয়ে দিয়ে। কেন, আচ্ছা একটু বলে দিই এটা কেন। এটা যদি তুমি ভাঙাও তাহলে তোমার আসবে x স্কয়ার প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x। x টাকে এপারে আনলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো x কিউব প্লাস 1 এর একটা ফর্মুলা হয়, বা 1 কিউবের ফর্মুলা হয় a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab, মানে x ইন্টু 1 প্লাস 1। এবার এইটার মান যদি 0 হয়, তাহলে গোটাটা 0 চলে আসলো। তাহলে কি x কিউব প্লাস 1 কিউব মানে তো 1ই হয়, 0 যদি হয় তাহলে আমি x কিউব ইজ ইকুয়াল টু মাইনাস 1 লিখতে পারবো। তো সেইখান থেকে এসছে এই জিনিসটা। আর একই রকম x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল যদি মাইনাস 1 থাকে, তাহলে জাস্ট খালি এটা x কিউব ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। এই ফর্মুলাটা মাইনাসের জায়গায় প্লাসের জায়গায় মাইনাস দিয়ে কাজ করবে, ব্যাস। তারপরে কি আছে আর দেখো, যদি x প্লাস 1 বাই x এর মান a হয়, আর তোমাকে x মাইনাস 1 বাই x বের করতে বলে, প্লাসের থেকে মাইনাসে যেতে বলে,
তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস 4 ইউজ করবে। এগুলো সব বেসিক অ্যালজেব্রার ফর্মুলা থেকে আসছে, বাট কিছু রেজাল্ট এগুলো ডাইরেক্ট মনে রাখতে যদি পারো না, বারবার রিভাইজ করে কয়েকটা পেজকে, প্রচন্ড কাজে দেবে পরীক্ষা। আমি বলছি দেখে নিও, মিলিয়ে দেখে নিও তোমরা বা প্র্যাকটিস করার সময়। x মাইনাস 1/x এর মান যদি a হয়, x প্লাস 1/x হবে রুট ওভার a স্কয়ার প্লাস 4। ওকে, আর কি কি আছে দেখো, x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3 ইনটু x প্লাস 1/x, মানে 3ab একটা ফর্মুলা না ওখান থেকে। এটাকে যদি তুমি x প্লাস 1 কে a বলো, তাহলে a কিউব মাইনাস 3a ও বলতে পারো, a কিউব মাইনাস 3a, a কিউব মাইনাস 3a। x কিউব মাইনাস 1/x কিউব যখন থাকবে তখন হবে a কিউব প্লাস 3a। এটাকে যদি a বলো x মাইনাস 1/x কে, বা b বলো তাহলে b কিউব প্লাস 3b। x প্লাস 1/x এর ভ্যালু যদি রুট 3 হয়, তাহলে x কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু হবে 0। ওকে, এটাকে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেললে ওখানে এটার মান বসালে 3√3 মাইনাস 3√3 ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। এখান থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি, লসাগু করলে কি হবে, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, x টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু মাইনাস 1। ডাইরেক্ট তুমি এইটা যদি দেওয়া থাকে এখান থেকে এটা বলতে পারবে। x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু যদি a হয়, x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার a প্লাস 2। ওকে, আর কি আছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান যদি a হয়, ওখান থেকে মাইনাসটা যেতে হয়, তাহলে রুট ওভার a মাইনাস 2। ওকে, আরো কিছু ফর্মুলা আছে, দেখো আমি সব এক জায়গায় করেছিলাম, আমি নিজে হাতে খেটে এগুলো আমি লিখেছিলাম, তো আমার অনেক কাজে দিয়েছিল। আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, বাট ট্রাই করো নিজের কপিতে আবার নিজে হাতে লেখার এক জায়গায় সুন্দরভাবে। আমার হাতের লেখা ভালো না, তোমাদের বেশি ভালো হবে, সুন্দর করে লিখবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইজ ইকুয়াল টু, এই ফর্মুলাটা খুব আছে পরীক্ষায়, সেটা হাফ ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। কিভাবে আসে ভাই, কিভাবে আসে, 2 দিয়ে একটা গুণ করে নিয়ে সাজিয়ে করতে, আমি যেটা এখন বলবো না, এগুলো আলাদা ক্লাসে অ্যালজেব্রার আমি পড়িয়েছি। আমার স্মার্ট ম্যাথসে যে ফুল কোর্স আছে, যারা নিয়েছো তারা জানো, ডেসক্রিপশনে অ্যাপের লিংক দেওয়া আছে স্মার্ট ম্যাথসের অ্যাপে, চাইলে জয়েন করতে পারো তোমরা সেখান থেকে, এবং সেখানে ফুল কোর্স স্মার্ট ম্যাথসের আছে, সেটা করতে পারো। সেখানে আমি অ্যালজেব্রা কমপ্লিট করে রেখেছি, এগুলো সব ডিসকাস করা আছে। ওকে, আচ্ছা, আর কি বলছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইজ ইকুয়াল টু হয় a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এবং এইখান থেকে আরেকটা ফর্মুলা আনা যায়, সেটা হচ্ছে হাফ অফ a প্লাস b প্লাস c, আর এইখানে যে পার্টটা ছিল ওই যে এইটা হাফ অফ এইটা শুধু একটা a প্লাস b প্লাস c এর গুণ হবে। এগুলো খুব কাজে লাগে মান নির্ণয়ের ক্ষেত্রে। a প্লাস b প্লাস c যদি কখনো তুমি দেখতে পাও 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে যখন আমি 0 পুট করে দেবো, তো এই গোটা পার্টটা 0 হয়ে যাবে, অর্থাৎ এই দিককার গোটাটার মান 0 হলে কি হবে, আমি মাইনাস 3abc কে উপরে নিয়ে গিয়ে লিখতে পারি ইজ ইকুয়াল টু 3abc, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইজ ইকুয়াল টু 3abc। আর কি ফর্মুলা আছে, a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এটা আরেকটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটা একটা আলাদা ফর্মুলা, এটা একটা মান নির্ণয়ের ফর্মুলা। a মাইনাস b হোল কিউবের কি আছে, সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এই প্লাস মাইনাসের গন্ডগোল খুব হয়, এই জন্য প্র্যাকটিসে রাখতে হবে। a প্লাস 1/a যদি 2 হয়, তাহলে a ইজ ইকুয়াল টু আমি 1 বলতে পারি, 1 প্লাস 1/1 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা করতে গিয়ে এটাও কোনাকুনি গুণ করো, তোমার a স্কয়ার করে এক পাশে নিয়ে আসো, এইটা ফর্মুলা দাঁড়াবে। এটা মানে কি হয়, এটাকে আমি লিখতে পারি a মাইনাস 1 এর হোল স্কয়ার। তার মানে এখান থেকে a মাইনাস 1 এর মান 0, অর্থাৎ a এর মান 1। ঠিক আছে, এটা ট্রিক, এটা বাট এসছে কোথাতে, বেসিকটা তো বুঝতে হবে। তো এইটা হচ্ছে গল্প। আর যদি a প্লাস 1/a এর মান মাইনাস 2 হয়, তাহলে a এর মান হবে মাইনাস 1। এবার আছে কম্পোনেন্ডো এন্ড ডিভিডেন্ডো, মানে যোগ ভাগ প্রক্রিয়া। x বাই a ইজ ইকুয়াল টু যদি y বাই b হয়, ঠিক আছে, তাহলে আমি কি করছি, দেখো y টাকে এখানে নিয়ে আসছি, আর এটাকে, এটা একান্তর প্রক্রিয়া, বেসিক্যালি একান্ত অল্টারনেট মেথড, চেঞ্জ হয়ে গেল। তারপরে কি করলাম, লব প্লাস হর, নিউমারেটর প্লাস ডিনোমিনেটর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। এদিকে যা করবো এদিকেও তাই হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। একবার করলাম, একবার কম্পোনেন্ট এন্ড ডিভিডেন্ড অ্যাপ্লাই করলাম, মানে যোগ ভাগ অ্যাপ্লাই করলাম। এর উপরে যদি আমি আরেকবার অ্যাপ্লাই করি, মানে এটা প্লাস নিচেরটা আবার বাই ওটা মাইনাস নিচেরটা, তখন আবার ওই কাটাকাটি গিয়ে না আবার ফেরত যেটা স্টার্ট করেছিলাম ওটাই পাই। কম্পোনেন্ট আর ডিভিডেন্ড দুবার অ্যাপ্লাই করলে ব্যাক টু প্যাভিলিয়ন, সেম জায়গায় ফেরত চলে আসি আমরা। a প্লাস b হোল কিউবের আরেকটা ফর্মুলা, দুটো ফর্মুলা, এটা আমি একটু আগে লিখে দেখালাম। x ইজ ইকুয়াল টু যদি √3/2 হয়, আর তোমাকে রুট ওভার 1 প্লাস x এর মান বের করতে বলে, তুমি এখানে বসিয়ে ক্যালকুলেট করে বের করতেও পারবে, কিন্তু ডাইরেক্ট এটা মুখস্থ রাখলে পরে খুব কাজে দেবে, কারণ এই টাইপটা এসএসসির পরীক্ষাতে অনেকবার আছে।
√3 প্লাস 1/2, আর যদি √1 মাইনাস এক্স থাকে তাহলে √3 মাইনাস 1/2 হবে। বলছি না যে বসে মুখস্থ করতে বসো তিনি, হ্যাঁ এটা 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 ছোটবেলায় যেভাবে পড়তাম এটা হয়, এরকম করে করবে না। এটাকে কিভাবে করে করতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে। পাশে থাকলে এটা ট্রাই করবে বারবার অ্যাপ্লাই করার। এবার দেখো অ্যারিথমেটিক প্রগ্রেশন, ঠিক আছে, কি আছে এখানে, অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতি। ওকে, কমন ডিফারেন্স মানে কি, সাধারণ অন্তর। কমন ডিফারেন্স সাধারণ অন্তর, সেটা কি হয়, a2 মাইনাস a1, পরের টার্ম মাইনাস আগের টার্ম। ওকে, tn মানে n তম পদ, ভ্যালু বের করার ফর্মুলা কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d। sn মানে n টি পদের সমষ্টি, সাম অফ n নাম্বারস, সাম অফ n টার্মস, সেটা হয়ে যায় n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, যদি তুমি জানো এই দুটো টার্ম, মানে ওই সিরিজের প্রথম পদটা লাস্টের পদটা যদি জানো তবে। সাপোজ তুমি জানো না, ঠিক আছে, তুমি শুধু সাধারণ অন্তর জানো আর প্রথম পদ জানো, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবে। Sn is equal to n/2 into 2a plus n minus 1 into d. Okay, n is equal to last term minus, আচ্ছা n ওই সিরিজে কয়টা পদ আছে বা কয়টা টার্ম আছে, কোন একটা বললাম 2 4 6 8 10 করতে করতে 100, এর মধ্যে কটা পদ আছে, তো তুমি বলবে লাস্ট টার্ম মানে 100 মাইনাস ফার্স্ট টার্ম মানে 2 কত 98 ডিভাইডেড বাই কমন ডিফারেন্স, কত কত করে বাড়ছিল 2 2 করে, বা ডিফারেন্সটা কত 4 থেকে 2 বাদ দিলে 2, তো 2 দিয়ে 98 কে ভাগ দাও, কত হলো স্যার 49 প্লাস 1 50, 50টা টার্ম আছে, মুখে ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা, পরেরটা কি বলছে, any 3 terms in AP can be written as, মনে করো সমান্তর প্রগতিতে অবস্থিত তিনটে সংখ্যা তোমাকে ধরতে হলো, তিনটে টার্ম অ্যাজিউম করতে হলো, তো সেগুলোকে তুমি অ্যাজিউম করবে a মাইনাস d, a প্লাস d এই আকারে, ঠিক আছে, ইজি হবে, বুঝতে পারবে পরে সেটা যখন প্র্যাকটিস কোশ্চেন সলভ করবে। আর চারটে টার্ম যদি ধরতে হয় তখন তুমি ধরবে a মাইনাস 2d, a মাইনাস d, সরি এনি 5 টার্মস, এনি 5 টার্মস যদি ধরতে হয় a মাইনাস 2d, a মাইনাস d, a প্লাস d আর a প্লাস 2d, তিনটে বা পাঁচটে যদি ধরতে হয় এইভাবে করে ধরলে সুবিধা হবে। সে তুমি চাইলে তো a প্লাস d, a প্লাস 2d, a প্লাস 3d, a প্লাস 4d ধরতে পারো, বাট তাতে ক্যালকুলেশনে প্রবলেম হবে আমাদের এটা ধরলে বেশি ইজি। গেল জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতি। দেখো আমি সবগুলো একবারই বুঝিয়ে দিচ্ছি, গোটা রিভাইজ হয়ে যাচ্ছে তোমাদের ফর্মুলা। ওকে, জিওমেট্রিক প্রোগ্রেশন বা কি গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি কি বলছে, কমন রেশিও। কমন রেশিও মানে কি, সাধারণ অনুপাত। যেমন সমান্তর প্রগতির সাধারণ অন্তর ছিল, এখানে হবে সাধারণ অনুপাত, কমন রেশিও। সেটা হচ্ছে a2 বাই a1, পরের মানে এরকম ভাবে চলে, তো a1 a2 ডট 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 an মনে করো, তাহলে a2 ডিভাইডেড বাই a1, কারণ এটা গুণোত্তর প্রগতি, গুণ করে করে গেছে, তো কত গুণ করে পেয়েছি সেটা বের করতে গেলে দ্বিতীয়টাকে প্রথমটাতে ভাগ দিতে লাগবে, a2 বাই a1 is equal to a3 বাই a2, এইভাবে করে চলতে আছে, লাস্টের টার্ম an বাই an মাইনাস 1। ঠিক আছে, n তম পদ বের করতে গেলে কি করতে হয়, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, r মানে কমন রেশিও, a মানে প্রথম পদ, আর n মাইনাস 1 মানে কতগুলো পদ আছে তার থেকে একবার। sn n টি পদের সমষ্টি, এই সিরিজের n টা পদের সমষ্টি। খুব ভুল হয়, দুটো ভ্যালু হতে পারে, এক নাম্বার হতে পারে a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1। ওকে, কখন, যখন r এর ভ্যালু গ্রেটার দেন 1, অথবা হতে পারে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r, কখন, যখন r এর ভ্যালু লেস দেন 1। ক্লিয়ার? s ইনফিনিটি মানে যদি ইনফাইনাইট সিরিজ হয়, অসীম শ্রেণী হয় যার কোনো শেষ নাই, যেমন কি বল স্যার কিরকম হয় অসীম শ্রেণী, 1 হাফ, 1/3, 1/4 ডট ডট ডট, এটা চলতে আছে নিচে আপ টু ইনফিনিটি অবধি। যদি এরকম থাকে যেখানে দেখা যাচ্ছে r এর ভ্যালু লেস দেন 1, r মানে কি, r মানে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, হাফ কে 1 দিয়ে ভাগ দাও কত হয়, হাফ হয়, হাফ কি 1 এর থেকে ছোট, তো যখন এরকম থাকবে যে কমন রেশিওটা 1 এর থেকে ছোট এবং ইনফাইনাইট সিরিজ আছে, তখন তার সমষ্টি হবে a বাই 1 মাইনাস r, জাস্ট হাফ বাই 1 মাইনাস হাফ, এখানে করে দাও, যেটা অ্যান্সার আসবে সেটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এবার বলছে নাম্বার অফ জিরোস। নাম্বার অফ জিরোস বলে একটা চ্যাপ্টার মানে টপিক আছে নাম্বার সিস্টেমের পার্ট এটা। এই যে গুণফলটা দেখছো এখানে কটা জিরো আছে, এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, বাট এই একটা জিনিস মনে রাখতে লাগে মেইনলি, এখানে কতগুলো নাম্বার জিরো আছে, মানে এই গুণটা করে দিলে যে সংখ্যাটা দাঁড়াবে একটা লম্বা চওড়া, তার শেষে কটা জিরো থাকবে।
তো সেটা বের করতে গেলে সবার প্রথমে দেখতে হচ্ছে এখানে 1 থেকে শুরু করে নিয়ে চলছে পরপর সংখ্যা কত অবধি, 1200 অবধি। তার মানে এটা বেসিক্যালি 1200 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 1200 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, বা 1200 ফ্যাক্টোরিয়াল এইভাবে করে লেখে, আই থিঙ্ক আগে কিরকম একটা ভুলে গেছি, যাই হোক। তো 1200 ফ্যাক্টোরিয়াল, এটাকে 1200 ফ্যাক্টোরিয়ালও বলা হয়ে থাকে। তো যখন থাকবে এর মধ্যে কি, এই ফ্যাক্টোরিয়ালের মধ্যে মনে রাখবে যে 2 এর সংখ্যাটা অনেক বেশি থাকে, তো 2 আমরা চেক করবো না, আমরা 5 চেক করবো, যটা 5 আছে তটাই 0। 0 তৈরি হয় 5 আর 2 গুণ করে। তবে যেটা বেশি এক্সেস আছে সেটা দিয়ে তো 0 তৈরি হবে না, তো 5 যটা আছে তটাই তো 2 এর সাথে গুণ করে 0 তৈরি করবে। বাকি যে 2 গুলো আছে ওরা সিঙ্গেল পার্সন, ওদের কোনো পার্টনার নাই, তো ওরা 0 তৈরি করতে পারবে না, ঠিক আছে। তো গল্প শেষ আর কি, তো ওরা ঘুরে বেড়াবে, কিন্তু যাদের পার্টনার আছে তো সেই 5 আর 2 গুণ করে 0 প্রোডাক্ট, তাদের যে প্রোডাক্ট হলে লাস্টে একটা 0 তৈরি হবে। এই হয়ে গেল গল্প। তো সেখানটায় আমি কিভাবে বের করবো সেই 5 এর সংখ্যা, সেটা হচ্ছে লাস্টের যে টার্মটা আছে 1200, তাকে 5 দিয়ে সাকসেসিভ ডিভিশন করবো। কিরকম, 5 দিয়ে ভাগ দেবো, ভাগ মিলতেই হবে তার কোনো মানে নেই, কিন্তু ভাগফলটা লিখবো, এখানে ভাগ মিলে গেল। তারপরে আবার 5 দিয়ে ভাগ দিলাম, 5 4 20, 5 4 40, 5 দেখো 9 45, ভাগ মিলেনি, শুধু ভাগফলটা নিয়েছি, বেশি যাব না, কম অবধি। 5 1 5, 4 গেল, বাদ করে দাও, 5 শূন্য আর যাবে না। এই যে ভিতরের সংখ্যাগুলো হলো 240, 48, 9, 1 আর 0, এগুলো সবকে যোগ করে দিলে কত পেলাম, 298। এখানে মোট 298। এই 298টা এর মধ্যে কি আছে, 0 আছে। 248, এক সেকেন্ড দাঁড়াও, 298, ঠিক আছে। তো 298টা এর মধ্যে কি থাকবে, 0 থাকবে এই গুণফলটা শেষে। HCF এন্ড LCM, গসাগু এবং লসাগু, কি বলছে দেখো, ফার্স্ট নাম্বার ইনটু লাস্ট নাম্বার, বাস এইটুকু মনে রাখো। এখান থেকে আমি এইটুকু লিখেছিলাম, আর দরকার পড়েনি, বাকি অনেক কনসেপ্ট এর মধ্যে আছে। আচ্ছা, এর আগে আমরা একটা বাদ দিয়ে এসেছিলাম, আমরা ওটাও দেখেই নেব, তারপরে জিওমেট্রিতে আমি ঢুকবো। অনেকটা বড় আছে, আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো ভিডিও হয়ে যাবে, বাট দেখো খুব কাজে দেবে। আমি একটা চাইলে 2টো পার্টে করতে পারতাম, বাট আমি একটাতেই কমপ্লিট করে দিচ্ছি। মেনসুরেশন 2D মেনসুরেশন অর্থাৎ দ্বিমাত্রিক। এখান থেকে দেখো সব এক জায়গায় করা আছে। ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজ, এরিয়া কি হয়, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। অল্টিটিউড, সমবাহু ত্রিভুজের অল্টিটিউড বা উচ্চতা কি হয়, √3/2 ইন্টু বাহু। ইন রেডিয়াস বা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হয় a/2√3। সার্কাম রেডিয়াস বা বহির্বৃত্তের ব্যাসার্ধ হয় a/√3, মানে বাহু বাই√3। আর এ যদি বের করতে হয়, আর তোমাকে একটা সমবাহু ত্রিভুজের ভিতরে কোনো একটা বিন্দু থেকে 3টে বাহুর উপর যে লম্বগুলো সেগুলো দেওয়া আছে P1 P2 P3, তাহলে এখান থেকে ডাইরেক্ট তুমি এর মান বের করতে পারবে 2/√3 P1 প্লাস P2 প্লাস P3। বা তুমি বলতে পারো √3/2, এটা উপরে নিয়ে গেলে এটা আবার হাইট হয়, উচ্চতা, অর্থাৎ উচ্চতা ইজ ইকুয়াল টু এই 3টে লম্বের সমষ্টি, দৈর্ঘ্যের সমষ্টি। আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই যে এই গল্পটা দেখছো, এটা কি বলতো, এটা হচ্ছে পয়েন্টটা, মানে ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থো সেন্টার, সেন্ট্রয়েড সবগুলো একই পয়েন্টে থাকে। ওকে, ইন সেন্টার মানে অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, অর্থো সেন্টার মানে লম্ব বিন্দু, আর সেন্ট্রয়েড মানে হচ্ছে আমাদের যেটাকে ভর কেন্দ্র বলে বা গ্র্যাভিটি সেন্টার, একটাই পয়েন্টে হয়। আইসোসেলেস ট্রায়াঙ্গেল বা সমদ্বিবাহু ত্রিভুজ, কি কি আছে, অল্টিটিউড বা উচ্চতার ফর্মুলা ½ ইন্টু √4b² মাইনাস a², যেখানে b হচ্ছে সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য আর a হয়ে যাচ্ছে বেসিক্যালি ভূমির দৈর্ঘ্য। ওকে, এইভাবে করে বসিয়ে নেবে। এরিয়া বা ক্ষেত্রফল হয়ে যাবে a/4 বাহুর দৈর্ঘ্য বাই 4 ইন্টু √4b² মাইনাস a²। বেসিক্যালি ½ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তো ভূমি হচ্ছে আমার a আর উচ্চতা মানে এইটা অলরেডি, তো এই ½ গুণ করলে 1/4 চলে আসবে, বাস এইটুকু। স্কেলেন ট্রায়াঙ্গেল বা বিষম বাহু ত্রিভুজ। ওকে, কি আছে, বিষম বাহু ত্রিভুজ, কি বলছে, a প্লাস b প্লাস c/2, এরিয়া কি বলছে, ½ ab sin θ, এরিয়া বলছে ½ ab sin θ। দেখো স্কেলেন ট্রায়াঙ্গেল মানে বিষম বাহু ত্রিভুজ, তো এর যদি এটা কি অর্ধ পরিসীমা, যেটাকে s বলা হয়, সেটা হয় বাহুগুলোর সমষ্টি বাই 2। আর ক্ষেত্রফল বের করবে, মনে করে নাও তোমাকে এই দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আর এই মাঝখানের কোণটা দেওয়া আছে, তাহলে ½ ইন্টু a ইন্টু b ইন্টু এই কোণের যদি সাইন নাও, তাহলে পরে তুমি ক্ষেত্রফল বের করতে পারবে। অথবা আরেকটা ফর্মুলা হচ্ছে, এই যে এখানে গেল আরেকটা ফর্মুলা, যেটা হেরনস ফর্মুলা বলা হয়, সেটা হবে s এর মান বের করার পর √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c করলেও তোমার অ্যান্সার চলে আসবে। ইন রেডিয়াস বা আর, মানে ইন রেডিয়াস মানে কি, এই ত্রিভুজের যে অন্তর্বৃত্ত তার ব্যাসার্ধ, সেটা কি হয়, ক্ষেত্রফল বাই ডেল্টা বাই এস।
ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা দিয়ে বের হবে। সার্কাম রেডিয়াস মানে হচ্ছে এবিসি বাই 4 ইন্টু এরিয়া মানে ডেল্টা, এবিসি বাই 4 ডেল্টা, অর্থাৎ বাহুগুলোর গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল। কমেন্ট করে এখনই ভিডিওটা দেখতে দেখতে আমরা বলো যে এরকম নোট কতজন বানিয়েছো এখনো অব্দি, যারা প্রিপারেশন করছো কতজন এরকম ভাবে সব ম্যাথের ফর্মুলা গুলোকে এক জায়গায় নোট করে নিজের হাতে বানিয়ে রেখেছো, কমেন্ট করো। তাদের জন্য একটা থামস আপ। অবভিয়াসলি ইউ গাইজ হ্যাভ মেড ইট, তোমরা খুব ভালো কাজ করেছো, লং টার্মে এফেক্ট পাবে এটার, এবং এটা তোমাদের ডেডিকেশন লেভেলটাও দেখাচ্ছে। আর যারা করোনি এখন থেকে ট্রাই করো এরকম প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ বলে না, প্রত্যেকটা সাবজেক্টের জিনিসগুলোকে এক জায়গায় করে রাখার। বানায়া জিনিস অনেক পাবে, বাট নিজে থেকে ট্রাই করো তৈরি করা। সাইড অফ ম্যাক্সিমাম সাইজ স্কোয়ার ইনস্ক্রাইবড ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সব থেকে বড় মাপের কি বলেছে স্কোয়ার, যেটাকে আমি রাখতে পারবো এরকম ভাবে, ঠিক আছে, সব থেকে বড় মাপের যে স্কোয়ারটাকে রাখা যাবে সেই স্কোয়ারটার কি বের করতে বলেছে, ম্যাক্সিমাম সাইজের। ওকে, তো সেখান থেকে এ বাহুর দৈর্ঘ্য, তার বাহুর দৈর্ঘ্য কি হবে পি ইন্টু বি বাই পি প্লাস বি, মানে পি মানে হচ্ছে পারপেন্ডিকুলার, বি মানে হচ্ছে বেস, আর এইচ মানে হাইপোটেনাস বা অতিভুজ। তো যদি এই দুটো জানো তুমি লম্ব আর ভূমির মান, তাহলে তুমি ডাইরেক্ট বের করে নিতে পারবে। ওকে, দেখো এটা যদি মনে রাখো না কত ইজি হয়ে যাবে পরীক্ষায়, নাহলে পরে এখান থেকে না এই এর ভ্যালু বের করতে গেলে অনেক রকম গল্প আছে, তোমরা ভুল করার চান্স থাকবে বা টাইম লাগবে অনেকটা। আচ্ছা, চারটা পয়েন্ট আরো দেখো, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, রম্বস, প্যারালালোগ্রাম। স্কোয়ারের কি জানি আমরা, এরিয়া মানে হচ্ছে বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, পরিসীমা হচ্ছে 4 ইন্টু বাহু, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে ছোট ছোট পয়েন্ট, এছাড়া আরো অনেক জিনিস আছে। পেরিমিটার হয় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। রম্বসের ক্ষেত্রে ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, রম্বস হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। পেরিমিটার হয় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হয় না, ঠিক আছে, হয় না। প্যারালালোগ্রামের ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রফল হয় a ইন্টু h1 বা b ইন্টু h2, মানে এটা যদি সামান্তরিক হয় তো মনে করো না এই যদি এই ভূমিটা নাও a, তাহলে এই হাইটটা নেবে, অথবা যদি তুমি এই ভূমিটা না এইটাকে ভূমি হিসাবে ধরো তাহলে এই হাইটটাকে নেবে, তাহলে পরে a ইন্টু h1 বা b ইন্টু h2 তোমার ক্ষেত্রফল আসবে, ঠিক আছে। আর কি আছে, এরিয়া। আচ্ছা, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি বলছে, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। ওকে, হেক্সাগন, ষড়ভুজ, সুষম ষড়ভুজ, রেগুলার হেক্সাগন। ওকে, রেগুলার হেক্সাগন, সুষম ষড়ভুজ, ক্ষেত্রফল 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার। ওকে স্যার, 3√3/2 ইন্টু বাহু স্কোয়ার কেন হয়, রেগুলার হেক্সাগন এটা আছে, এটা এই যে এরকম 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 6টা ত্রিভুজ থাকে, এবং প্রত্যেকটা ত্রিভুজ একটা করে সমবাহু ত্রিভুজ হয়, যার বাহুর দৈর্ঘ্য হয় এ, ধরে নাও এটা বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এগুলো এ করে হবে। তাহলে এক একটা সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু বাহু স্কোয়ার হয়, এরকম 6টা আছে, তো কাটাকাটি করলে কি হবে, 2 না 4, 2 3 6, 3√3/2 বাহু স্কোয়ার আসবে কিনা, আসলো। সার্কাম রেডিয়াস মানে এই যে বহির্বৃত্ত, তার ব্যাসার্ধ হবে a, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে, ঠিক আছে। আর ইন রেডিয়াস বা এটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যেটা হবে সেটা হবে √3/2 ইন্টু a, অর্থাৎ সমবাহুগুলির উচ্চতার সাথে সমান হবে। গেল, আর কি কি জিনিস আছে, পলিগন মানে বহুভুজ, এটা শুধু হেক্সাগন ছিল, পলিগন। যে কোনো পলিগনের ক্ষেত্রে, যে কোনো বহুভুজের ক্ষেত্রে যদি এরিয়া বের করতে হয় তাহলে na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা আর a হচ্ছে বাহুর দৈর্ঘ্য। যদি তোমাকে দেওয়া থাকে বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, যে কোনো পলিগনের ক্ষেত্রে তুমি এখানে বের করে নিতে পারবে, সেটা অক্টাগন হোক যাই হোক, ননাগন হোক যাই হোক না কেন, এখানে ভ্যালু পুট করতে হবে তোমাকে। এরিয়া অফ অক্টাগন, অক্টাগনের এরিয়া বের করার আলাদা ফর্মুলা, সেটা হচ্ছে 2 ইন্টু a² ইন্টু √2 প্লাস 1। যদি অক্টাগন বা অষ্টভুজের ক্ষেত্রফল বের করতে হয়, বাহুর দৈর্ঘ্য জানো, এখানে বসিয়ে দেবে, অ্যান্সার আসবে। সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেলস, কোন বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হয় n-2 ইন্টু 180 ডিগ্রি। আর একটা যদি তোমাকে ইন্টারনাল অ্যাঙ্গেল বা অন্তঃকোণ বের করতে হয়, তাহলে এইটাকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ দেবে, কারণ যটা বাহু তটা অন্তঃকোণ, তো সেই জন্য। এক্সটার্নাল অ্যাঙ্গেল যদি বের করতে হয়, বহিঃকোণ বের করতে হয়, তাহলে 360 ডিগ্রিকে n দিয়ে ভাগ দেবে, কারণ সাম অফ অল এক্সটার্নাল অ্যাঙ্গেলস ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। সমস্ত বহিঃকোণের সমষ্টি 360 ডিগ্রি, তাকে n দিয়ে ভাগ করে দাও বাহুর সংখ্যা দিয়ে, একটা বহিঃকোণের মান আসবে। এবং এখানে পয়েন্ট টু বি নোটেড, ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার মানে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হয়।
কোন একটা বহুভুজের ক্ষেত্রে অন্তঃকোণ আর বহিঃকোণ, এই অন্তঃকোণ বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি হবেই, যেহেতু একটা সরল রেখা। আচ্ছা, এবার আসছি মেনসুরেশন 3D। ওকে, মেনসুরেশন 3D দেখো কি বলছে, কি কি আছে। প্রিজম, প্রিজম মানে কি, প্রিজম হচ্ছে এমন একটা আকৃতি, 3 ডাইমেনশনাল এমন একটা আকৃতি, ত্রিমাত্রিক, যার ভূমি আর মাথা, ঠিক আছে, দুটো সেম আমাদের জ্যামিতিক ছবি থাকবে, মানে একটা 2D শেপই থাকবে, নিচে যা আছে উপরে তাই আছে, এইরকম প্যারালালি উঠছে। সেটা নিচে আমার কি হতে পারে, গোল্লা থাকতে পারে, মানে সার্কেল থাকলে উপরেও সার্কেল, ঠিক, অথবা নিচে যদি চারকোনা থাকে মানে স্কোয়ার থাকে, উপরে স্কোয়ার, নিচে আয়তক্ষেত্র থাকলে উপরে আয়তক্ষেত্র, নিচে যদি বহুভুজ থাকে উপরে বহুভুজ থাকবে, একদম সেম টু সেম। নিচে ষড়ভুজ তো উপরে ষড়ভুজ, এই জিনিসগুলো, নিচে ত্রিভুজ তাহলে উপরে ত্রিভুজ, এটা হয় প্রিজম আকৃতি। আর পিরামিড আকৃতি হয় নিচে যাই ছবি থাকুক না ভাই, উপরে গিয়েও একটা পয়েন্টে মিলবে, সেটা হচ্ছে পিরামিড। ক্লিয়ার? একদম লেম্যান ল্যাঙ্গুয়েজে সিম্পলি পাতি ভাষায় বললাম। দেখো বলছে ভলিউম, প্রিজমের আয়তন বের করার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমি তার একটা জায়গা নিয়ে আছে, ক্ষেত্রফল তাকে শুধু উচ্চতা দিয়ে দিলাম, তাই না? ভূমি ছিল এরকম গোল্লা, তাকে শুধু আমি উচ্চতা দিয়ে দিলাম, তো ওই জন্য ওর আয়তন চলে আসবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমিতে যে শেপটা থাকবে তার ক্ষেত্রফল বার করবে, ইন্টু উচ্চতা দিয়ে গুণ করে দেবে। কার্ভ সারফেস এরিয়া মানে পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা বের করতে গেলে ভূমির পরিধি বের করবে বা পরিসীমা বের করবে, ভূমিতে যে ছবি থাকুক তার পরিসীমা বের করে হাইট দিয়ে গুণ করে দেবে ওর পার্শ্বতলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি ভাই, পার্শ্বতলের ক্ষেত্রফল তো পেয়ে গেছি, টপের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফলকে যোগ করে দেবো। তো ভূমির ক্ষেত্রফলটাই তো টপের ক্ষেত্রফলের সাথে সমান, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফলকে এই সিএসএ বা কার্ভ সারফেস এরিয়ার সাথে যোগ করে দাও। পিরামিডের ক্ষেত্রে গল্পটা এইটার মতনই হবে, শুধু একটু চেঞ্জ হবে। পিরামিডের ভলিউম বের করতে গেলে পরে শুধু সামনে একটা 1/3 দিয়ে গুণ হবে, সামনে একটা 1/3, দেখো এখান থেকেই আসছে, এটার 1/3 হচ্ছে এটা, ঠিক আছে? তো 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটা হচ্ছে ভলিউম পিরামিডের। পার্শ্বতলের ক্ষেত্রফল কি, এর পার্শ্বতলের ক্ষেত্রফল যখন বের করব তখন একটু চেঞ্জ আসবে, এখানে সামনে আসবে হাফ ইন্টু ভূমির পরিসীমা তো হবে, কিন্তু হাইট না হয়ে হবে স্ল্যান্ট হাইট, কারণ এর দুটো হাইট হয়, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তির্যক উচ্চতা, এটা হচ্ছে রেডিয়াস। বোঝা গেছে? ক্লিয়ার? টোটাল সারফেস এরিয়া কি হবে ভাই, এর তো টোটাল সারফেস মানে স্যার পাশের ক্ষেত্রফল আর একটা ভূমি আছে, আর তো কিছু নাই, তাহলে পাশের ক্ষেত্রফলের সাথে ভূমির ক্ষেত্রফলকে আমি যোগ করে দেবো। এখানে আরেকটা ফর্মুলা, যেহেতু দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হবে। তো এল এর স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়, তাহলে শুধু যদি এল এর মান বের করি মানে স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা বের করি, তাহলে রুট ওভার এইচ এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হবে। বোঝা গেছে? এবার আসছি আরো কিছু জিনিসে, কিউব বা ঘনক যাকে বলে, ঘনক মানে লুডোর ছক্কা, ঠিক আছে, এক কথায়। তার ভলিউম কি হয়, তার ভলিউম, আচ্ছা পরে আসছি, আগে আমরা কিউবয়েড দেখবো, মানে আয়ত ঘন দেখবো। কিউবয়েড আয়ত ঘন, এরকম বাক্স, জুতার বাক্স, ঠিক আছে? তো জুতার বাক্স যে যদি আমি ভলিউম বলি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা ওদিকে আছে প্রস্থ আর এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এলবিএইচ, লাভ বা লোভ যাই বলো, ভলিউম ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ল্যাটারাল সারফেস এরিয়া মানে পার্শ্বতল, মানে চারটে তল, পাশের চারটা তলের ক্ষেত্রফল, সেটা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, পার্শ্বতল গুলোর ক্ষেত্রফল। আর যদি সমগ্র তলের বলে তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, ছটা তলেরই ক্ষেত্রফল হবে। এখানে 3টে তল আর ইন্টু 2 মানে 6টা তল। ডায়াগোনাল মানে কর্ণের দৈর্ঘ্য, একটা আয়তঘনাকার একটা ঘর ভাবো, একদম ওই কোণার থেকে নিয়ে একদম অপর সাইডের নিচের কোণার যেটা, সেটা হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে? তো সেই কর্ণটার দৈর্ঘ্য হবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। কিউবয়েড আর কিউবের মধ্যে ডিফারেন্স কি, শুধুমাত্র একটাই, এর বাহুর দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা ছিল, এর বাহুর দৈর্ঘ্যগুলোকে যখন আমি সমান সমান করে দিলাম তখন সেটা আমার হয়ে গেল একটা ঘনক বা কিউব। সেটা কিভাবে বেরোবে, জাস্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুলোকে সেম করে দাও, সবগুলো জায়গায় এ বসিয়ে দাও, বাহুর দৈর্ঘ্য এ বসিয়ে দিলে এ ইন্টু এ ভলিউম এ কিউব। এ প্লাস এ মানে কি হয়ে গেল, এ প্লাস এ মানে 2a, 2 দুনা 4a, আর এখানেও এ বসিয়ে দাও তাহলে 4a স্কয়ার। টোটাল সারফেস এরিয়া কি হবে, এ ইন্টু এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার, 3 স্কয়ার ইন্টু 2 মানে 6a স্কয়ার। এখানে এ পুট করে দাও, এ স্কয়ার প্লাস এ স্কয়ার রুট ওভার 3a স্কয়ার, মানে স্যার এ রুট 3, এ বাইরে আসবে, রুট 3 ভিতরে থেকে যাবে। ইন রেডিয়াস অন্তর্বৃত্তের ব্যাসার্ধ,
অন্তর্বৃত্তে এর ভিতরে যদি বেসিক্যালি অন্তর্বৃত্ত বলবো না, এর মধ্যে অন্তর্বৃত্ত কোথার থেকে আসবে, এর ভিতরে যদি একটা গোলক থাকে, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে a/2, ঠিক আছে। আর সেই গোলকটা যদি এখানে না থাকে, বাইরে থাকে এরকম করে, তার ব্যাসার্ধ হচ্ছে √3/2 ইন্টু বাহু। এটা মাথায় রাখবে। আচ্ছা, সিলিন্ডার আমাদের এখানে মিস গেছে, লম্ব বৃত্তাকার চোঙ, সেটার আমাদের ভলিউম কি হয়, লম্ব বৃত্তাকার চোঙ এরকম দেখতে হয়। অবশ্যই এটা আমরা আই থিঙ্ক প্রথমে দেখেই নিয়েছিলাম, প্রিজম যেটা প্রিজম দেখেছিলাম ওই রকমই। তো প্রিজমের ওখানটাতেই শুধুমাত্র ফর্মুলা গুলো বসিয়ে দাও, যে স্যার প্রিজমের ফর্মুলা কি ছিল, ভলিউমের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমি কি, বৃত্ত, বৃত্তের ক্ষেত্রফল πr² ইন্টু উচ্চতা, হয়ে গেল। পার্শ্বতলের ক্ষেত্রফল কি ছিল স্যার, ভূমির পরিধি, ভূমি কি বৃত্ত, 2πr ইন্টু কি করবো, h করে দেবো, 2πrh। টোটাল সারফেস এরিয়া, এই দুটোকে যোগ করে দিতে হবে, এই দুটোকে না, মানে সরি, এটার সাথে ভূমির যে ক্ষেত্রফলটাকে ডবল করে যোগ করে দিতে লাগবে, এইটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, টেট্রাহেড্রন বা চতুস্তলক আই থিঙ্ক বলে এটাকে। টেট্রাহেড্রনের ফর্মুলা কি হবে দেখো, টেট্রাহেড্রন চতুস্তলক। চতুস্তলক বেসিক্যালি এক রকমের পিরামিড, কিন্তু এখানে প্রত্যেকটা তল, যে চারটা তলই আছে, সবাই এক একটা করে সমবাহু ত্রিভুজ, ঠিক। তো এটা দেখে নিতে পারো, এই যে এরকম পয়েন্টে আছে, এখান থেকে এইটুকুটা a/2 √3, মধ্যমা টধ্যমা অনেক কনসেপ্ট আছে, বাট ফর্মুলা গুলো দেখো। এর হাইট যদি বের করতে হয় তাহলে √2/3, রুট ওভারের ভিতরে 2/3 ইন্টু a, ভলিউম হয়ে যাবে √2/12 ইন্টু a³। ল্যাটারাল সারফেস মানে পার্শ্বতলের ক্ষেত্রফল কটা, এক একটা পার্শ্বতলের ক্ষেত্রে এটা কি হয়, এক একটা করে সমবাহু ত্রিভুজ, √3/4 ইন্টু বাহু স্কয়ার, কটা আছে, তিনটে আছে, তাহলে 3√3/4 ইন্টু বাহু স্কয়ার। আর যদি সমগ্র তলের ক্ষেত্রফল বলে তাহলে 3 এর জায়গায় খালি 4 হবে, তাহলে √3a² হয়ে যাবে। স্ল্যান্ট হাইট মানে এইরকম, এরকম, এই যে স্ল্যান্ট হাইট এইটা, সেটা হয়ে যাবে √3/2 ইন্টু a, ওকে। আর যদি স্ল্যান্ট এজ বলো সেটা হয়ে যাবে a। স্ল্যান্ট এজ একটা জিনিস আর হাইট আলাদা জিনিস। ভাবো যে একটা স্ল্যান্ট এজ সাইডটা আছে, এরকম করে বাঁকানো আছে একটা ত্রিভুজ, তার স্ল্যান্ট এজ যদি বলো ধার হচ্ছে এটা, সেটা বাহুর দৈর্ঘ্য, কিন্তু হাইট হচ্ছে গিয়ে সেই ত্রিভুজের হাইট, তাহলে ত্রিভুজের হাইট কি হয়, √3/2 ইন্টু বাহু হয়, সেটাই। আচ্ছা, এবার আছে কোণ। যেরকম আমরা শঙ্কু করলাম, কোণ মানে শঙ্কু করবো, এটা কি সাথে, পিরামিড থেকে আসছে। পিরামিডের ফর্মুলা কি ছিল, ভলিউমের 1/3 এরিয়া অফ বেস মানে πr² ইন্টু হাইট। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল, ঠিক আছে, ছিল স্যার হাফ ভূমির পরিধি 2πr ইন্টু স্ল্যান্ট হাইট l, 2 কাটা πrl। টোটাল সারফেস এরিয়া কি হবে, πrl এর সাথে স্যার নিচে একটা πr² যোগ করে দেবো, তারপরে πr কমন নিয়ে নিলে ar প্লাস l পড়ে থাকবে, বোঝা গেছে। এবার আসছে কাটিং অফ কোন বাই প্লেন। কোন কাটিং, মনে করুন একটা কোনকে কাট করে দেওয়া হচ্ছে কোন একটা পয়েন্ট থেকে, তাহলে ফ্রাস্টাম তৈরি হয়। এই যে ছবিটা তৈরি হয় এটাকে বলা হয় ফ্রাস্টাম, ঠিক আছে। তো কাটিং অফ কোন বাই প্লেন, যদি এরকম কেটে দিই মাঝখান থেকে, দিয়ে দেখা যাচ্ছে এটার রেডিয়াস হচ্ছে r2 আর এটার রেডিয়াস হচ্ছে এইটার r1, তাহলে কি হবে দেখো, স্মল কোন লার্জ কোন। রেডিয়াস স্মল কোন মানে ছোট কোনটা যে তৈরি হলো উপরের, এই যে এই কোনটা যে তৈরি হলো, আর এটা গোটাটা, ছোটটার রেডিয়াস হচ্ছে r1, বড়টার রেডিয়াস r2, তাহলে ছোটটার আর বড়টার ভলিউমের যে অনুপাত হবে সেটা r1³ ইন্টু r2³। এগুলো মনে রাখলে না খুব ইজিলি বার করতে পারবে, ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। আর যেটা ফ্রাস্ট্রাম হচ্ছে মানে এই দুটো, এই পার্টটা, সেটা কিভাবে বেরোবে, স্যার গোটাটার ভলিউম তো r2³, তার থেকে যদি আমি r1³ বাদ করে দিই তাহলেই আমি এটার ভলিউম পাবো, ঠিক আছে। এটা গেল গল্প। হাইটের কনসেপ্ট দেখো কি আছে, ছোট কোনটার হাইট হচ্ছে, হাইট মানে কি, যে এখান থেকে এইটুকু h1, আর গোটা বড়টার যদি বলি সেটা হচ্ছে h2, টোটালটার হচ্ছে h2। তাহলে পরে যদি ভলিউম বের করতে হয় তাহলে ভলিউমের অনুপাতও হবে স্যার h1³ আর h2³। আর ফ্রাস্ট্রামের যদি ভলিউম বের করতে হয় আর কি, মনে করো ছোট কোনটার h1³, ফ্রাস্ট্রামের হবে এই h2³ এর থেকে h1³ বাদ করে দেবো। if volume is given then do cube root। যদি দেখো আয়তন দেওয়া আছে, তোমাকে আয়তন দেওয়া আছে, হাইট বের করতে হবে তাহলে ঘনমূল করবে, আয়তন দেওয়া আছে রেডিয়াসে যেতে লাগবে, ঘনমূল করবে। সেম থিং ইন কেস অফ 3 কাটিং, যদি এখানে দুটোর জায়গায় 3টে কাট মারা হয় তাহলে একই রকম ভাবেই চলবে সিস্টেমটা। এবার আরো কিছু জিনিস আছে, স্ফেয়ার বা গোলক। গোলক তো বোঝোই, ফুটবলের ভলিউম হয়ে যায় 4/3 πr³, আর পার্শ্বতল মানে কি একটাই তো তল আছে সেটা 4πr²,
আর টোটাল সারফেস এরিয়াও 4 পাই আর স্কোয়ার। হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক বাটি, তার ভলিউম হয়ে যায় এটার অর্ধেক 2/3 পাই আর কিউব। এর পার্শ্বতল এর অর্ধেক হবে 2 পাই আর স্কোয়ার। কিন্তু এর সমগ্র তল যদি বলে, যখন এটা নিরেট, মনে করো না এটা বন্ধ আছে পুরোপুরি নিরেট আছে, তাহলে তখন এর সমগ্র তল মানে একটা তো 2 পাই আর স্কোয়ার হলো, আর একটা বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, অ্যাড করলে 3 পাই আর স্কোয়ার হবে। হলো সিলিন্ডার, সিলিন্ডার তো আমরা পড়লাম, ওটা এখানে নিচে আছে আর কি লেখা হয়নি। এরকম ফাঁপা টাইপের যদি সিলিন্ডার হয় তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে? দেখো একটা এখানে দুটো রেডিয়াস হবে, একটা ভিতরের দিকের এবং একটা বাইরের দিকের। সেই জন্য ভিতরের দিকে একটা তল থাকবে, বাইরের দিকে একটা তল থাকবে। তো তার টোটাল সারফেস এরিয়া হবে 2 পাই আর এইচ, এটা ভিতরেরটার পার্শ্বতল, আর 2 পাই ক্যাপিটাল আর এইচ বাইরেরটার। এছাড়া আরো দুটো তল আছে, কোনটা বলো তো? উপরের নিচে। কিন্তু উপরের নিচে এখন আর গোটাটা নাই, কিরকম আছে? এরকম রিং এর মতো। এবার রিং এর ক্ষেত্রফল কিভাবে বের করে? এটা R1 মনে করো, এটা R2, তাহলে পাই R2 স্কোয়ার বা ক্যাপিটাল আর এর স্কোয়ার, আর তার থেকে পাই স্মল আর এর স্কোয়ার যদি বাদ দেওয়া যায় তাহলে না একটা ক্ষেত্রফল আসবে, আর তাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমার টপের আর বটমের ক্ষেত্রফল হবে। তাহলে 2 পাই কমন নিয়ে নিলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার পড়ে যাচ্ছে, এটাকে অ্যাড করে দাও ওর সাথে, তাহলে টোটাল সারফেস এরিয়া চলে আসবে। এতদূর বুঝতে পারলে? এরপরে দেখা যাক, আরো অনেক কিছু আছে, বেশ বড় সড়ো আর কি এটা। চলো এবার দেখে নিই জ্যামিতি বা জিওমেট্রি। জ্যামিতি থেকে কি কি আসছে? ট্রায়াঙ্গেলের বেসিক্স বলছে সাম অফ অ্যাঙ্গেল হয় 180 ডিগ্রি, জানো তোমরা। বহিস্থ কোণ ইজ ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হয়। এরকম ছবি যদি থাকে এর সবগুলো কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। সাম অফ টু সাইড গ্রেটার দেন থার্ড সাইড, দুটি কোণের সমষ্টি 3 নাম্বার যে কোণ, দুটো বাহুর সমষ্টি 3 নাম্বার যে বাহুটা আছে তার থেকে বড় হবে। এবং ডিফারেন্স অফ টু সাইডস, দুটো সাইডের বিয়োগফল যদি করি এবং তাদের ডিফারেন্স মডিউলাস নেই, মানে ভ্যালুটা যেন পজিটিভে আসে, সেটা তৃতীয় সাইডের আবার থেকে ছোট হয়। এই দুটো জিনিসই মনে রাখবে। এবার হচ্ছে তিনটে জিনিস, মনে করো একটা ত্রিভুজ আছে যার তিনটে বাহু হচ্ছে এবিসি। তো যদি তুমি দেখতে পাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি মনে করো না এদের মধ্যে সব থেকে বড় বাহু, মনে করো না সিটা হচ্ছে বড় বাহু সব থেকে। তো যদি তুমি দেখতে পাও যে বাকি দুটো বাহুর স্কোয়ারের সমষ্টি সি স্কোয়ারের থেকে বড় হচ্ছে, তাহলে এটা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ হবে। আর যদি দেখতে পাও যে তুমি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লেস দেন সি স্কোয়ার হচ্ছে, তাহলে অবটিউজ অ্যাঙ্গেল হবে, অর্থাৎ স্থূল কোণ হবে। আর যদি তুমি দেখতে পাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে রাইট অ্যাঙ্গেল, কারণ পাইথাগোরাসের উপপাদ্য। ঠিক আছে, তো এটা একটা হবে এখান থেকে। আর কি আছে? কসের কোসাইন ফর্মুলা, এটা যদি আমি এর আগে ভিডিও দিয়েছিলাম চ্যানেলে, খুব একটা দেখোনি তোমরা, বাট খুব ইম্পর্টেন্ট। কস সি মানে একটা ত্রিভুজ আছে, মনে করো এ বি সি নামকরণ, এটা এর বিপরীত বাহু এ, বি এর বিপরীত বাহু বি, আর সি এর বিপরীত বাহু সি। তাহলে cos c ইজ ইকুয়াল টু হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই 2ab। cos b হয়ে যাবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 2ac। cos a হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 2bc। ঠিক আছে, এটা অ্যাঙ্গেল বাইসেক্টর। অ্যাঙ্গেল বাইসেক্টর কার সাথে সম্পর্কিত? ইন সেন্টারের সাথে। এটা এগুলো লিংক রাখবে। অ্যাঙ্গেল বাইসেক্টর মানে হচ্ছে অন্তঃকেন্দ্র, মানে ইন সেন্টার। ঠিক আছে, কি কি বলছে এখানে? এবিসি একটা ত্রিভুজ আছে যার এডি হচ্ছে কি ইন্টারনাল বাইসেক্টর, এটাকে বাইসেক্ট করছে, অ্যাঙ্গেল বাইসেক্টর, এডি অ্যাঙ্গেল বাইসেক্টর। তাহলে এবি ইজ টু এসি, অর্থাৎ এই বাহুটার আর এই বাহুটার অনুপাত, আর এই বাহুর আর এই বাহুর অনুপাত বিডি ইজ টু ডিসি এর সাথে সমান হবে, এ ইজ টু বি, এ ইজ টু বি হবে। প্রথম পয়েন্ট। আর কি কি হবে? যদি এটা অ্যাঙ্গেল বাইসেক্টর, যে বিআই আর আইসি অ্যাঙ্গেল বাইসেক্টর, বা তিনটে অ্যাঙ্গেল বাইসেক্টরই মনে করো আই পয়েন্টে মিট করেছে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করবে বিআইসি, সেটা হবে 90 ডিগ্রি প্লাস এই কোণটার উল্টো a বাই 2। সিমিলারলি এখানে যে কোণটা তৈরি হবে কোণ এআইসি, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস বি বাই 2। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, আর কি আছে দেখো। ওকে, তো বোঝা যাচ্ছে এটা। আচ্ছা, এবার আছে কি, যদি এবিসি একটা ত্রিভুজ হয় যেখানে এডি বি আর সিএফ, এই তিনটে আমাদের এডি বি সিএফ এরা হচ্ছে অ্যাঙ্গেল বাইসেক্টর, আই পয়েন্টে মিট করছে, তাহলে এ থেকে আই আর আই থেকে ডি এর যে রেশিও হবে, ঠিক আছে, একটু জুম করে দিই, এ থেকে আই আর আই থেকে ডি এর যে রেশিও হবে সেটা হয়ে যাবে বি প্লাস সি ইস টু এ। সেটা কি হবে? সেটা হবে বি প্লাস সি। বি প্লাস সি কোথায় গেল? এই যে বি মানে এই বাহুটা, এই বাহুর দৈর্ঘ্য,
আর সি মানে এই বাহুর দৈর্ঘ্য। মানে তুমি নিচ্ছ এআই আর আইডি, তাহলে তার পাশের যে দুটো বাহু আছে তাদের যোগফল ইস টু আরেকটা বিপরীত দিকের যে বাহুটা আছে তার অনুপাত হবে। একই রকম প্রত্যেকটা বাকিগুলো বিআই ইস টু আইই, সেটা হয়ে যাবে কি এ প্লাস সি ইস টু বি হবে। একই রকম ভাবে এগুলো চলবে। তারপরে কি বলছে দেখো, ইন রেডিয়াস আর, ইন রেডিয়াস আছে কি আর, মানে যখনই অ্যাঙ্গেল বাইসেক্টর থাকে তো অ্যাঙ্গেল বাইসেক্টর কি হয়, ইন সেন্টার তৈরি করে মিলে যেখানটায়, তো একটা তো অন্তর ব্যাসার্ধ তৈরি হবে, সেটা ইজ ইকুয়াল টু ডেল্টা বাই এস। এটা আমরা আগেও দেখলাম, ঠিক আছে। ইন রেডিয়াস ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যদি ত্রিভুজটা আবার এরকম হয় তাহলে তার ইন রেডিয়াস, তার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ যদি আমাকে বের করতে হয় তাহলে সেটা কিভাবে বের হয়, সেটার জন্য একটা ডাইরেক্ট ফর্মুলা, এটা দিয়েও বেরোবে। আর একটা ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে, মনে করো তুমি এর ভূমি, লম্ব, ভূমি আর অতিভুজ জানো, তাহলে a প্লাস বি মাইনাস সি বাই 2 করলে পরে ডাইরেক্টলি চলে আসবে। এটা প্রুফ আছে, প্রুফে আমরা যাব না। দেখো বলছে xp yp অ্যাঙ্গেল বাইসেক্টর অফ abs acr, এর একটা ছবি দেওয়া আছে যেখান থেকে তোমাকে, মানে একটা ত্রিভুজ ছিল এবিসি, এটাকে বর্ধিত করলাম, এই কোণটার বহিস্থ কোণের অ্যাঙ্গেল বাইসেক্টর ড্র করলাম, পি পয়েন্টে গিয়ে মিললো, এটা আর এটা সমান, এটা সমান। তাহলে যদি তোমাকে কোণ বিপিসি বের করতে হয়, এই কোণটা বের করতে হয়, তাহলে সেটা হবে হাফ ইন্টু অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। হাফ এই সাইডটা না, কিন্তু এই সাইডটা হাফ, এই দুটো, এটা আর এটা। অথবা তুমি বের করতে পারো হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস এ, বা বলতে পারো 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এটাই মনে রাখবে যে এই কোণটা ইজ ইকুয়াল টু হবে স্যার 90 ডিগ্রি মাইনাস টপে যে কোণটা আছে এ বাই 2। ওকে, একটা 90 ডিগ্রি প্লাস এ বাই 2 ছিল, ওটা ভুলে যেও না, যেটা এখানে তৈরি হয়, আর একটা নিচের দিকে আসে সেটাতে হয় 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। যদি এরকম থাকে, যেটাকে একটা এক্স সেন্টার বলে, ঠিক আছে, বাইরের দিকের এক্স সার্কেল, ঠিক আছে, এক্স সার্কেল, এই এক্স সার্কেলের যে সেন্টারটা, ঠিক আছে, তো বহির্বৃত্ত বলতে পারো, সেটা এই যে ব্যাসার্ধটা r1, সেটা হয়ে যায় ডেল্টা বাই এস মাইনাস এই ত্রিভুজ, এই বাহুটা, যে বাহুর উপর ড্র করেছো সেটার বাহুর দৈর্ঘ্য মাইনাস করে দেবো। এটাও একটা মনে রাখবে। দেখো মিডিয়ান বলছে, মিডিয়ানের ক্ষেত্রে একটা পয়েন্ট মনে রাখবে, রেশিও অফ এরিয়াস অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু রেশিও অফ সাইডস হয়। তারপরে বলছে সাম অফ অল মিডিয়ানস, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা ডাইরেক্ট কোশ্চেন আছে। একটা ত্রিভুজের যতগুলো মধ্যমা, মানে কি 3টা মধ্যমা, তো সাম অফ অল মিডিয়ান, মধ্যমাগুলো যেগুলো আছে, এই মধ্যমাগুলোর যে সমষ্টি, সেটা বাহুগুলোর সমষ্টি থেকে কি হবে, বড় হবে না ছোট হবে? ছোট হবে। পরীক্ষা কোশ্চেন আসতে পারে। লাইক একটা ত্রিভুজ আছে যার মধ্যমাগুলো মনে করো না এডি, বিই আর সিএফ, তাহলে এডি প্লাস বিই প্লাস সিএফ লেস দেন হবে এবি প্লাস বিসি প্লাস সিএ, বাহুগুলো দৈর্ঘ্যের থেকে ছোট হবে সমষ্টি থেকে। সেন্ট্রয়েড কি, সেন্ট্রয়েড মানে গ্র্যাভিটি সেন্টার, যেখানে 3টে মধ্যমা একটা জায়গায় মিলে থাকে, সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র বলে, বা গ্র্যাভিটি সেন্টারও বলে, এই যে দেখতে পাচ্ছ। এবং সেন্ট্রয়েড কি করে, একটা ত্রিভুজকে 6টা ছোট ছোট ইকুয়াল ট্রায়াঙ্গেল, সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল সমান বিভক্ত করে। সেন্ট্রয়েড কি করে, যে মধ্যমাটা যে আছে, এই মধ্যমাটাকে 2:1 রেশিওতে ডিভাইড করে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল, ত্রিভুজের এরিয়া বের করতে হবে। মনে করো না বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, তোমাকে মধ্যমাগুলোর মান দেওয়া আছে, আর তোমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বললো, তাহলে তুমি বের করবে প্রথমে সেমি মধ্যমা, মানে সেমি পেরিমিটার, যেরকম বলবো না সেমি পরিসীমা, বাহুগুলো সমষ্টি বাই 2। সেমনি তুমি কি করবে, এখানে মধ্যমাগুলো সমষ্টি বাই 2 করবে, সেটাকে এস এম নাম দেবে, দিয়ে হেরনের ফর্মুলার মতনই অ্যাপ্লাই করবে, রুট ওভার এস এম ইন্টু এস এম মাইনাস মধ্যমা 1 ইন্টু এস এম মাইনাস মধ্যমা 2 ইন্টু এস এম মাইনাস মধ্যমা 3, কিন্তু সামনে একটা 4/3 থাকবে। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে, ত্রিভুজের। এবার আসছে অ্যাপোলোনিয়াস থিওরেম, খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য অ্যাপোলোনিয়াস থিওরেম, যেটা কি বলছে, যে 3টে মধ্যমা, মনে করো এডি বিসি এরকম মধ্যমা আছে, তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমাটার স্কোয়ার প্লাস এই নিচের বাহুর যে অর্ধেক নাও, চাই তুমি বিডি নাও কি ডিসি নাও, যেটাই নাও সেটার স্কোয়ার। এটা সিমিলারলি তুমি এই মধ্যমাটা নাও, ঠিক আছে, তাহলে বলবে যে স্যার এদিক থেকে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু বিই স্কোয়ার প্লাস এই স্কোয়ার, বা বলতে পারো ইসি স্কোয়ার, বি স্কোয়ার ইসি স্কোয়ার, ঠিক একই রকম এদিক থেকে। এটাকে বলা হয় অ্যাপোলোনিয়াস থিওরেম, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তারপর আরেকটা জিনিস কি হবে, 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বাহুর বর্গের সমষ্টি বাহুগুলোর ইন্টু 3 করলে
সেটা 4 ইন্টু মধ্যমাগুলোর স্কোয়ারের সমষ্টির সাথে সমান হবে। এটাও একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, ঠিক আছে। বাহুগুলোর বর্গের সমষ্টিকে 3 দিয়ে গুণ দেবো, আর মধ্যমাগুলোকে বর্গের সমষ্টিকে 4 দিয়ে গুণ দেবো, ব্যাস, ঠিক আছে, এই গন্ডগোলটা করবে না। আর বলছে 4 ইন্টু যদি মধ্যমাগুলোর সমষ্টি করি তাহলে সেটা গ্রেটার দেন হবে 3 ইন্টু বাহুগুলোর সমষ্টির সাথে, এটাও আমাকে বলছে। এই প্রপার্টি গুলো খুবই, দেখো অনেকগুলো ফর্মুলা আছে, এগুলো আমি নোট করেছিলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করো, খুবই কাজে দেবে। আর এই ভিডিওটাকে একবার করে পারলে পরীক্ষার আগে কোনো সময় একবার এই ভিডিওটা যদি দেখে চলে যাও না, যে কোনো পরীক্ষা দিতে যাচ্ছ, তাহলে বড় হেল্পফুল হবে, ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট মাথায় থাকবে। আর হ্যাঁ, ভালো লাগলে একটু শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে। ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 5bc স্কয়ার, এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 5 ইনটু bc স্কয়ার। মানে এটা কোথায়, এরকম রাইট অ্যাঙ্গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় এটা। মনে করে নাও a b c এরকম আছে, তো ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু, এক সেকেন্ড ভুল বললাম, এটা তো bc স্কয়ার হয়ে যাবে। এটা কোথায় হয়, অনলি হোয়েন মিডিয়ানস বাইসেক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল। ওকে, আচ্ছা, এটা কখন হবে, এটা এখন হবে না, এটা কখন হবে, যদি মধ্যমাগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। তখন মনে করো দুটো মধ্যমা আছে, এই মধ্যমা দুটো পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করলো বলছে, তখন একটা এই ফর্মুলাটা আসবে, ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 5bc স্কয়ার। এটা bc, এটা a, abc। তখন বলছে কি ab স্কয়ার প্লাস ac স্কয়ার ইজ ইকুয়াল টু 5bc স্কয়ার। এটা প্রুফ আছে, এইভাবে করে প্রুফ করতে হয়। এটাকে 2x x ধরতে হয়, 2y y ধরে নিয়ে প্রমাণটা আসতে হয়। প্রমাণে যাব না, এই ফর্মুলাটা মনে রাখবে। এটার এরকম শেপ হতে পারে যখন এটা সমকোণী ত্রিভুজ হয়, যখন এরকম সমকোণী ত্রিভুজ থাকে, এটা am মধ্যমা আর cn মধ্যমা, এটা y y, এটা x x, তখন বলছে কি am এর স্কয়ার, এই am এর স্কয়ার আর প্লাস cn এর স্কয়ার ইজ ইকুয়াল টু 5/4 ইনটু ac স্কয়ার এর সাথে সমান হবে, ঠিক। এবার হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেখানটা কার সাথে রিলেটেড, সার্কামসেন্টারের সাথে। কোন একটা ত্রিভুজের পারপেন্ডিকুলারলি যে বাইসেক্টর, মধ্যমা হতে হবে তার কোনো মানে নাই, পারপেন্ডিকুলার লম্ব টানবে এবং এটাকে, ঠিক আছে, পারপেন্ডিকুলার বাইসেক্ট করবে, পারপেন্ডিকুলারলি এই দুটোকে বাইসেক্ট করবে, ঠিক আছে। তো পারপেন্ডিকুলার বাইসেক্টর বলছে, গেল এটা। তো এবার কি বললো, সার্কাম, যে পয়েন্টে মিলে সেটাকে বলছে কি সার্কামসেন্টার। তো বেসিক্যালি এইভাবে না পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, আমি একটু চেঞ্জ করে বুঝাচ্ছি। পারপেন্ডিকুলার বাইসেক্টর এইভাবে করে হবে, এটা একটা ত্রিভুজ, এটার বাইসেক্টর এর শীর্ষবিন্দুতে যাবে, তার যাওয়ার কোনো মানে নাই। এটা হচ্ছে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, এটা হচ্ছে এর পারপেন্ডিকুলার বাইসেক্টর, এবং এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর। এটা এই দিক দিয়েও বেরোতে পারে, সাইড দিয়েও বেরোতে পারে, এটা এই সাইড দিয়েও বেরো যেতে পারে, ওরকম ব্যাপার না। হ্যাঁ, বেরোবে কখন, যখন সেটা সমবাহু ত্রিভুজ যাবে, তখন শীর্ষবিন্দুর মধ্যে দিয়ে যাবে। যাই হোক, তো পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো যে পয়েন্টে মিলে সেটাকে সার্কামসেন্টার বলে, মানে পরিবৃত্তের কেন্দ্র বলে এটাকে। সার্কাম রেডিয়াস হয়ে যায় abc/4 ডেল্টা, আগেও ডিসকাস করেছি। আর একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থোসেন্টার, সার্কামসেন্টার এন্ড সেন্ট্রয়েড লাইজ অন দ্য সেম লাইন, ঠিক আছে, সেম লাইনের মধ্যে লাই করে এই তিনটা, কোথায়, যখন এটা একটা আমাদের সমকোণী ত্রিভুজ হয়। ওকে, আচ্ছা, কিরকম, এটা সমকোণী ত্রিভুজ, তো অর্থোসেন্টার মানে এই একটা লম্ব, এই একটা লম্ব আর এই একটা লম্ব, তিনটে লম্ব যে পয়েন্টে মিললো সেটা হচ্ছে অর্থোসেন্টার। সার্কামসেন্টার কি হয়, সার্কামসেন্টার হচ্ছে স্যার এই যে তোমার অতিভুজ দেখছো, তার যে পয়েন্টটা, মধ্যবিন্দুটা, ঠিক আছে, তার যে মধ্যবিন্দু এই পয়েন্টে থাকে আর কি বেসিক্যালি। তো এখানে মধ্যবিন্দু হবে এই দুটোর পয়েন্টের, মানে অতিভুজের অর্ধেক যেটা হয়, ঠিক আছে, এটা পয়েন্টে হতে হবে সেটা বলছি না, মানে অতিভুজের অর্ধেক হবে সেটা এটা। আর যে অন্তর্বৃত্তের যে কেন্দ্র, এই তিনটে মন্দা কথা, এই তিনটে যে থাকবে, এটা ওটা আর ওটা একটা লাইনে থাকবে, ঠিক আছে। এবার গল্প বলছে, এই যে এবিসি, দেখো একটা, যদি কোনো ত্রিভুজ তুমি দেখতে পাও, যদি এরকম দেখতে পাও কোথাও এরকম তিনটে লাইন আছে, যেখানে এইটুকুটা এইটুকুটা আর এইটুকুটার দৈর্ঘ্য সমান, তাহলে এই কোণটা 90 ডিগ্রি হবে। প্রমাণে যাবো না, এটা অলরেডি আমি অনেকবার করিয়েছি, তো এটা আমাদের 90 ডিগ্রি আসবে। এবার বলছে অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল, মানে অর্থোসেন্টার। অল্টিটিউড মানে উচ্চতা গুলো, জাস্ট খালি এখান থেকে উচ্চতা, লম্বটা যেখানে মিলছে মিলুক ভাই।
এরা যে পয়েন্টে গিয়ে মেলে সেটা হচ্ছে ওর অর্থ সেন্টার বা লম্ববিন্দু। ঠিক আছে, তো যখন লম্ববিন্দুর ব্যাপার থাকবে যে একটা লম্ব লম্ব টানলাম, এরা যে পয়েন্টে মিলে এই পয়েন্টটা এই কোণটার মান যদি বের করতে হয় সেটা 180 ডিগ্রি মাইনাস এ হয়। ইন সেন্টারের ক্ষেত্রে কি ছিল, 90 ডিগ্রি প্লাস a/2 ছিল যখন অন্তকেন্দ্র ছিল ব্যাপারটা। বাট যখন এখানে অল্টিটিউড গুলোর গল্প, লম্ব বিন্দুগুলোর গল্প আসছে, তখন যেটা তৈরি হয় সেটা 180 ডিগ্রি মাইনাস এ হয়। কেন হয়? কারণ এটা 90, এটা 90। তাহলে বাঁচলো কি, একটা চতুর্ভুজের দুটো কোণ অলরেডি 90-90 হয়ে গেছে, তাহলে এই দুটো 180 হয়ে গেছে, তাহলে এই দুটো মিলায় 180 হবে। তাহলে এটা যদি এ হয় তাহলে এই কোণটাকে আমি বলতে পারি 180 মাইনাস এ। আবার দুটো লাইন ক্রিস ক্রস থাকলে এই কোণটা সমান হয়, বিপরীত কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এটা 180 ডিগ্রি মাইনাস এ হলে এটা 180 ডিগ্রি মাইনাস এ হবে। আর এটা কি বলছে যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ আছে, এটা মনে করো এ, এটাকে নাম দিচ্ছে সি, এটাকে বি নাম দিচ্ছে, আর এটা এর উপর লম্ব টানা আছে যার নাম পি বললাম, বা পি না বেসিক্যালি যাই হোক কিছু একটা নাম দিয়ে দিলে তুমি। এই লম্বটার যে দৈর্ঘ্য বা বিডির দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু যদি বের করতে হয় তাহলে এসি বাই বি হবে। এসি মানে বেসিক্যালি লম্ব ইনটু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, পারপেন্ডিকুলার ইনটু বেস ডিভাইডেড বাই হাইপোটেনাস। ওকে, তাহলে এই লম্বের দৈর্ঘ্যটা বের হয়ে যাবে। আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, দেখো ডিস্টেন্স বিটুইন ইন সেন্টার এন্ড সার্কাম সেন্টার। সার্কাম সেন্টার ও ইন সেন্টারের মধ্যে, অন্তকেন্দ্র পরিকেন্দ্রের মধ্যে দূরত্ব সেটা হচ্ছে √r² মানে রেডিয়াস স্কয়ার মাইনাস 2rr। ঠিক আছে, সরি রেডিয়াস মানে এটা কি বলতো, এটা হচ্ছে সার্কাম রেডিয়াস মানে পরিবৃত্তের ব্যাসার্ধ, আর এই আর মানে হচ্ছে ইন সেন্টার, এটা হচ্ছে সার্কাম সেন্টার। ওকে, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। যদি একটা বৃত্তের মধ্যে এরকম দুটো ক্রিস ক্রস তোমরা যা দেখতে পাও যারা একে অপরকে এরকম ক্রিস ক্রস ভাবে কাট করছে আই পয়েন্টে, তাহলে এ থেকে আই, এ আই ইন্টু আই এম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স আই ইন্টু আই ওয়াই। ওকে, এইটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি, অনেকবার কাজে লাগবে। এবার আসছি কংগ্রুয়েন্সি বা সর্বসমতা বাংলায় যাকে বলা হয়। তার কি কি শর্ত আছে? দুটো ত্রিভুজ সর্বসম বা সব সমান কখন হবে? তার কিছু সমান মানে কি, তিনটে কোণ, তিনটে বাহু সব সমান হয়ে যাবে। কখন হবে? যদি এই শর্তগুলো মেনে চলে, যে দুটো ত্রিভুজের এস মানে মনে করো এই দুটো ত্রিভুজ, তার দুটো করে বাহু সমান হলো এবং তাদের মাঝখানের কোণ সমান হলো, এটার সাথে এই বাহু দৈর্ঘ্য সমান, এই বাহু সমান, আর এই কোণ দুটো সমান, তাহলেও বলতে পারবো ত্রিভুজ দুটো সর্বসম, অর্থাৎ সবকিছু সমান, বাকি বাহু বাকি কোণ সমান। অ্যাঙ্গেল সাইড, দেখা গেল এর এই কোণটা সমান, এই কোণটার সাথে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান, আর ঠিক তাদের মাঝখানের বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে অ্যাঙ্গেল সাইড প্রপার্টি যেটা হচ্ছে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও বাকিগুলো অটোমেটিক্যালি সমান হবে, ত্রিভুজটা সর্বসম। যদি দেখা যায় এই ত্রিভুজের তিনটে বাহু এই ত্রিভুজের তিনটে বাহুর সাথে সমান এস, তাহলে ত্রিভুজ সর্বসম বা কংগ্রুয়েন্ট। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে করো দুটো সমকোণী ত্রিভুজ আছে, যদি দেখা যায় যে এর একটা করে কোণ 90 ডিগ্রি, এটারও এর হাইপোটেনাস মানে অতিভুজের সাথে সমান, এবং যে কোনো একটা বাহু এই লম্বটা লম্বের সাথে বা ভূমিটা ভূমির সাথে সমান, তাহলে এরা কি হয়ে যাবে? সর্বসম ত্রিভুজ হয়ে যাবে, মানে কংগ্রুয়েন্ট হয়ে যাবে। সিমিলারিটি, এবার আসছে কি সিমিলারিটি। আচ্ছা, সাম অফ অল্টিটিউডস, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, সাম অফ অল্টিটিউডস অফ এ ট্রায়াঙ্গেল, যে কোনো একটা ত্রিভুজের যে লম্ব, তিনটে লম্বের যদি দৈর্ঘ্যের সমষ্টি করি তাহলে সাইডের দৈর্ঘ্যগুলোর থেকে ছোট হবে, যেমন মধ্যমার ক্ষেত্রে করেছিলাম ওই টাইপ অফ অনেকটা, এগুলো মনে রাখবে। সিমিলারিটি ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সদৃশ্যতা আবার কি? দুটো ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের কোণ সমান হয়, এই কোণটা সমান, এই কোণটা সমান, এটার সাথে এটা সমান, বাহুর দৈর্ঘ্যগুলো সমান নয়, কোণগুলো সমান যদি হয় তাহলে রেসপেক্টিভ বাহুগুলো রেশিওতে থাকবে, অর্থাৎ এবি আর ডি এর অনুপাত, এসি আর ডিএফ এর, আর বিসি আর ইএফ এর অনুপাত গুলো সমান হবে। ইভেন ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এই ত্রিভুজের বলতে পারো মানে ক্ষেত্রফলের অনুপাত যেটা হবে সেটাও কি হবে? সমান হবে। কার সাথে বলো দেখি? এগুলোর স্কোয়ারের, ওটা একটা প্রপার্টি আছে এদের স্কোয়ারের সাথে, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফলের যে এটা হবে সেটা হচ্ছে এবি স্কোয়ার বাই ডিই স্কোয়ার, এবং একই রকম এগুলোর সাথে সমান হবে। সিমিলারিটি ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সিমিলারিটি। একটা সমকোণী ত্রিভুজ ছিল, তার এখান থেকে আমি একটা লম্ব টানলাম, দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হলো, সেক্ষেত্রে এই ছোট ত্রিভুজগুলো বড় ত্রিভুজগুলোর সাথে সদৃশ্য এবং দুটো ছোট ত্রিভুজও সদৃশ্য হবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। সেই পয়েন্টটা কি? একটা সমকোণী ত্রিভুজ ছিল, আমি বি থেকে ডি এর উপর লম্ব টানলাম, তাহলে ওই সদৃশ্যতা বা সিমিলারিটি প্রয়োগ করে চারটা ফর্মুলা আসবে, যেটা
খুব কাজে লাগে, বারবার লাগবে, জ্যামিতিতে অ্যাডভান্স ক্লাসে বারবার লাগবে এবং ভুলও করবে, এই জন্য এটাকে রিপিটেশন করে করে মুখস্থ করে নেও। কি কি সেটা? বিডি স্কোয়ার বিডি ইজ ইকুয়াল টু বিডি, যদি এটা বের করতে হয় তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে লম্ব ইন্টু ভূমি বাই হচ্ছে অতিভুজ, এবি ইন্টু বিসি বাই এসি। বিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এডি ইন্টু ডিসি, এডি ইন্টু ডিসি। আর যদি আমাকে সিডি বের করতে হয়, এখান থেকে এইটুকুটা বের করতে হয় সিডি, তাহলে সেটা হবে বিসি স্কোয়ার বাই এসি। বিসি মানে কোনটা? এইটা নিচ্ছ তো, তাহলে তার সাথে লাগোয়া বাহুটা নাও বিসি স্কোয়ার, তাকে ভাগ দাও গোটা বড় বাহুটা অতিভুজ দিয়ে। তোমাকে এডি বের করতে হবে, তাহলে এডি ইজ ইকুয়াল টু হবে এবি স্কোয়ার ডিভাইডেড বাই গোটা এসি। এই চারটে মেনলি। একটু আগে যেটা বলছিলাম যে ওই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাতগুলো বাহুর অনুপাতের স্কোয়ারের অনুপাতের সাথে সমান, মধ্যমার স্কোয়ারের অনুপাতের সাথে সমান, অ্যাঙ্গেল বাইসেক্টরের স্কোয়ারের অনুপাতের সাথে সমান। এটা হচ্ছে A1, মানে A1 মানে কি ছিল? অল্টিটিউড মানে উচ্চতা, সরি এটা উচ্চতা, অল্টিটিউড। এটা কি আছে? একটা হতে পারে মধ্যমা হয়, অল্টিটিউড হয়ে গেল, অ্যাঙ্গেল বাইসেক্টর হয়ে গেল, যাই হোক এটা এই মুহূর্তে মাথায় আসছে না কি। মেইনলি যা যা কম্পোনেন্ট গুলো হয়, পেরিমিটার হয়, পরিসীমা হতে পারে, পরিসীমারও স্কোয়ারের সাথে সমান হবে। আচ্ছা, P1 বাই P2 যদি দুটো ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত, তাদের অল্টিটিউড মানে উচ্চতার অনুপাত, তাদের অ্যাঙ্গেল বাইসেক্টরের অনুপাত এবং বাহুর অনুপাত প্রত্যেকটা সমান। এবং মধ্যমা অন্তবৃত্তের ব্যাসার্ধ, অন্তব্যাসার্ধের অনুপাত, বহির্ব্যাসার্ধের অনুপাত, তাদের এই দুটো ত্রিভুজের এরা প্রত্যেকের মানগুলো ইকুয়াল হবে, এরা বোথ ইকুয়াল, সবাই সমান আসবে। আচ্ছা, এরকম যদি থাকে, মনে করে নাও একটা ছবি আছে, এরকম দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, একটা এরকম আর একটা এরকম, দুটো সমকোণী ত্রিভুজ, মাঝখানে এরকম করে উচ্চতা এটা, তাহলে এই এইচ এর ভ্যালুটা হবে a ইন্টু বি বাই এ প্লাস বি, a ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এটা মনে রাখবে। ওকে, আরেকটা জিনিস আসতে পারে এরকম, যে একটা ত্রিভুজ ছিল, তার মাঝখান দিয়ে ডি একটা আমি এরকম লাইন টানলাম যেটা বিসি প্যারালাল, ঠিক আছে, এটা হচ্ছে এর সমান্তরাল লাইন টানা হলো। তাহলে এ থেকে ডি আর এ থেকে গোটা বড়টা বি, ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজের এই বাহু আর বড় ত্রিভুজের এই বাহু তার অনুপাত, ছোট ত্রিভুজের এই বাহু আর বড় ত্রিভুজের এই বাহু তার অনুপাত ইজ ইকুয়াল টু ছোট ত্রিভুজের ডি বাহু আর বিসি বাহুর অনুপাত সমান হবে। আরেকটা জিনিস এখান থেকে হবে, সেটা কি দেখো, আরেকটা জিনিস যেটা হবে সেটা হবে এই এডি আর এই এইটুকুটা ডিবি, এই আর ইসি এদের সমান হবে, কিন্তু তার সাথে ভুল করে ডি আর বেশি সমান করো না, এটা বাদ দাও, এই দুটোর থেকে না মাইনাস করো একটা করে 1, তাহলে পরে এই জিনিসটা চলে আসবে। তো এটা ছিল আমাদের জ্যামিতি পার্ট। এবার আসছি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রির কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা দেখো। ট্রিগোনোমেট্রি ফর্মুলা হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা যদি c হয়, তাহলে a cos থিটা মাইনাস b sin থিটা হবে রুট ওভার প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। খুবই কাজে লাগে, বারবার এখান থেকে কোশ্চেন পরীক্ষা দেখতে পাবে। আর যদি দেখা যায় a sin থিটা প্লাস b cos থিটা c আছে, আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারবো sin থিটার মান a বাই c আর cos থিটার মান b বাই c। কেন দেখো, c টাকে এর দিকে পাল্টি খাওয়াও, তাহলে এখানে লিখতে পারবে a বাই c sin থিটা, আর এটাকে লিখতে পারবে b বাই c cos থিটা ইজ ইকুয়াল টু 1। এবার আমরা জানি না যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ 1 হয়, এখানে অলরেডি sin থিটা আছে, তার মানে নিশ্চয়ই আরেকটা sin থিটা দিয়ে গুণ করতে হতো, ওই জন্য sin থিটার মান a বাই c। আর cos থিটা, আরেকটা যদি cos থিটা থাকতো তাহলে cos থিটা গুণ করলে cos স্কয়ার থিটা হতো, তার মানে cos থিটার মান হচ্ছে b বাই c। আরো কিছু ফর্মুলা আছে দেখো, যেমন কি বলছে, sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস, এটা জাস্ট খালি sin এর জায়গায় cos হবে। sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস যদি tan টু দি পাওয়ার 4 থিটা থাকে, সেটাকে লেখা যাবে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা। এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ফেলো, বুঝে যাবে নিজে থেকে, এটুকু নিজে করো অ্যাট লিস্ট। সিমিলারলি এটাও পরেরটা, cos থিটা প্লাস sin থিটা যদি রুট টু cos থিটা হয়, তাহলে cos থিটা মাইনাস sin থিটার ভ্যালু আসবে রুট ওভার, দেখো এটা ইজ ইকুয়াল টু বেসিক্যালি আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার করতাম, ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা ফেলে এটাকে ওপাশে রুট করে দিয়েছে খালি জাস্ট, তো সেটা চলে আসবে রুট টু sin থিটা। দেখো এটা ছিল রুট টু cos থিটা, যে মাইনাস করলাম এটা রুট টু sin থিটা হয়ে গেল। এই ছোট ছোট প্রত্যেকটা প্রপার্টি বা রেজাল্ট, ফাইনাল রেজাল্ট গুলো যদি কেউ মনে রাখতে পারে না, পরীক্ষা অনেক টাইম বাঁচবে, নালে এগুলো বের করতে হবে আবার ক্যালকুলেট করে।
ভ্যালু অফ সাইন থিটা ইনক্রিজেস উইথ থিটা ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। প্রথম কোয়াড্রেন্টে থিটার মান যত বাড়ছে, থিটার মান আমি যত ইনক্রিজ করব সাইন থিটার ভ্যালু বাড়তে থাকবে। সাইন 0 এর মান 0, সাইন 30 এর মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/2, সাইন 60 ডিগ্রির মান √3/2, এভাবে করে বাড়ছে। সাইন 90 ডিগ্রির মান 1 হয়ে যায়। আর cos থিটার মান এখানে যত যাবে কমতে থাকবে, 1 থেকে 0 হয়ে যাচ্ছে, তাই না? সাইন cos 0 এর মান 1, cos 90 এর মান 0, কমছে। এটা মনে রাখবে। sin x is equal to, যদি কখনো দেখতে পাই আমি sin theta is equal to cos theta, মানে cos sin a is equal to cos b বা sin x is equal to cos y হয়ে যাচ্ছে, যেখানে x plus y এর মান 90 ডিগ্রি, মানে এরা পূরক কোণ, তাহলে sin x is equal to cos y লিখতে পারবো। যদি দেখি যে x plus y 90 ডিগ্রি, তাহলে আমি sin x এর পরিবর্তে cos y বসাতে পারবো। সিমিলারলি যদি x plus y 90 হয়, তাহলে sec এর জায়গায় cosec হবে আর tan এর জায়গায় cot হবে। এরা হচ্ছে পূরক কোণানুপাত, ঠিক আছে, কমপ্লিমেন্টারি। ক্লিয়ার? আরো কিছু ফর্মুলা আছে দেখো, প্লাস মাইনাস করে এগুলো। sin a প্লাস b হচ্ছে sin a cos b প্লাস cos a sin b, sin a মাইনাস b হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। এগুলো ডিটেইল প্রুফ আছে, যদি তোমাদের মনে হয় স্যার এগুলো প্রুফ ভেঙে ভেঙে একটা করে করালে বেটার হয়, আমি করাবো পরবর্তীতে ছোট ছোট ভিডিওর মাধ্যমে, বাট এখানে জাস্ট জিনিসগুলো তোমাদের প্রোভাইড করছি। cos a প্লাস b হয় cos a cos b মাইনাস sin a sin b, কিন্তু cos a মাইনাস b যখন করবে cos এর ক্ষেত্রে উল্টো হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়। আর এখানে দুবারে cos আসবে আর দুবার sin আসবে। tan a plus b এর মান কি হয়? tan a plus tan b by 1 minus tan a tan b। tan a minus b হয় tan a minus tan b by 1 plus tan a tan b। cot a plus b হয় cot a cot b minus 1 by cot b plus cot a। ঠিক আছে, উল্টে যায় একটু আর কি। আর cot a minus b যেটা, সেটা হয়ে যায় cot a cot b plus 1 by cot b minus cot a। আর কি আছে দেখা যাক, অনেক অনেক ফর্মুলা আছে, প্রায় 1.5-2 ঘন্টা ভিডিও বানিয়ে দিচ্ছি তোমাদের। sin a plus b আর sin a minus b, জাস্ট খালি এখানে যে তুমি করলে একটু আগে, এগুলোকে sin a plus b sin a minus b কে যোগ করে দাও। এই দুটো যদি যোগ করো, কাটাকাটি গিয়ে এটা পড়ে থাকবে 2 sin a cos b। sin a plus b sin a minus b যদি বিয়োগ করো হয়ে যাবে 2 cos a sin b। cos a plus b cos a minus b যদি যোগ করো হয়ে যাবে 2 cos a cos b। cos a minus b minus cos a plus b যদি করো হয়ে যাবে 2 sin a sin b। ওকে, আচ্ছা, sin c plus sin d কি আছে? sin c plus sin d, এটা হয়ে যায় 2 sin c plus d by 2 into cos c minus d by 2। sin c minus d, এই চারটে ফর্মুলা আছে, প্রুফ করে দেখানো যেতে পারে, পরবর্তীতে দেখাবো তোমাদের, বাট আপাতত এগুলো নোট করে রাখবে। সিমিলারলি দেখো sin a plus b এর সাথে sin a minus b গুণ করে দেওয়া যায়, তাহলেও কিছু ফর্মুলা তৈরি হবে। cos square a minus cos square b minus cos square a আসবে is equal to sin square a minus sin square b, এটাও হতে পারে। এগুলো অ্যাডভান্স লেভেলের ফর্মুলা, এগুলো যারা এসএসসি সিজিএল দিচ্ছ বা সিএইচএসএল এই ধরনের পরীক্ষা দিচ্ছ তাদের কাজে লাগবে। আসে ওখানে sin theta sin 60 minus theta into sin 60 plus theta is equal to 1/4 sin 3 theta হয়। এগুলো ডিটেইল প্রুফ আছে বড় বড়, ওগুলো এখন করতে গেলে বিশাল বড় ভিডিও হবে, তো জাস্ট এগুলো মনে রাখো। এটার থেকে কোশ্চেন দেখবে এসএসসি তে অনেকবার আসে, এসেছে আগে। সিমিলারলি sin 2 থিটার ফর্মুলা, একটা ফর্মুলা হয় 2 sin theta cos theta, অনেকবার কাজে লাগে। আরেকটা ফর্মুলা হয় 2 tan theta by 1 plus tan square theta। cos 2 থিটার ফর্মুলা হয় cos square theta minus sin square theta is equal to 1 minus tan square theta by 1 plus tan square theta। ওকে, tan 2 theta is equal to হয়ে যায় 2 tan theta by 1 minus tan square theta। আরো কিছু ফর্মুলা আছে। sin 3 থিটার ফর্মুলা হচ্ছে, এটাও কাজে লাগে, 3 sin theta minus 4 sin cube theta। এই দুটো গুলিয়ে যায়, তো ভালো করে প্র্যাকটিস করো। মনে রাখবে 3 কার সাথে থাকবে, যেটা ফর্মুলা বের করছো তার সাথে 3 থাকবে, অন্য আর কি বাকি কিউবটার সাথে 4 থাকবে। cos 3 theta হচ্ছে 4 cos cube theta minus 3 cos theta। tan 3 theta মানে হচ্ছে 3 tan theta minus sin by cos করে ক্যালকুলেট করো, তোমার চলে আসবে এটা। আচ্ছা, যদি দেখতে পাও a plus b plus c তিনটে কোণ আছে যার সমষ্টি 180 ডিগ্রি, বা একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমি বলতে পারবো একটা কোণের tan আরেকটা কোণের tan আরেকটা কোণের tan এর যোগফল ইজ ইকুয়াল টু তাদের গুণফলের সাথে সমান হবে। ওকে, আর কটের ক্ষেত্রে হবে cot a cot b plus cot b cot c। মনে করো এটা ত্রিভুজ ABC, তাহলে cot a cot b plus cot b cot c plus cot c cot a করলে আলটিমেটলি 1 অ্যান্সার আসবে। ট্রাই করে দেখে নিও তো, একটা চেক করে। মনে করো না আমার এটা আছে, এটা 90 ডিগ্রি নিলাম, এটা 30 নিলাম, এটা 60 নিলাম, ভ্যালু পুট করো, তোমাদের কাজ এটা এখানে মানগুলো বের করার। আচ্ছা, এবার আসছি ত্রিকোণমিতিক বেসিক, যেটা আর কি পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি বা 22/7। পাই মানে 22/7 হয়, 22/7 রেডিয়ান। একটা বৃত্ত তার একটা সেক্টর যদি এরকম থাকে, যেটা এটা কোনটা মনে করে নাও থিটা, এটা রেডিয়াস, আর এইটুকুটা এই আর্কটা বা বৃত্তচাপটার দৈর্ঘ্য এস।
তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা হয়, কিন্তু মাথায় রাখবে যেখানে থিটাটা হচ্ছে রেডিয়ানে, এটা যে থিটা লিখলাম থিটার মানটা রেডিয়ানে, ডিগ্রিতে বসাবে না। যদি মনে করো থিটা তোমাকে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সেটাকে আগে রেডিয়ানে কনভার্ট করো, দিয়ে তারপর বসাও। অ্যাঙ্গেল অফ মুন, এই একটা অ্যাঙ্গেল অফ মুন মানে আমি এখানে চোখ দিয়ে একটা অ্যাঙ্গেলকে এরকম করে মুনকে দেখছি, একটা লোক আছে এখানে, এটা লোকটা, আর এখানে চাঁদটা আছে, তো এই যে এরকম করে দেখছে আর কি, বেসিক্যালি এরকম একটা থাকে। তো এই অ্যাঙ্গেল অফ মুন এরকম একটা বের করতে হয়, আমি ছবিটায় ডিটেইল দেখাচ্ছি না এখানটায়। তো সেই অ্যাঙ্গেল অফ মুন বের করতে গেলে এই ফর্মুলাটা, তার রেডিয়াস যে হবে, ঠিক আছে, সেটা একটা থাকে, ওটা আমি পরবর্তীতে হাইট এন্ড ডিসটেন্সে করাবো, এটা তোমরা করলে বুঝতে পারবে, নাহলে পরে বুঝতে পারবে না। এটা দাঁড়ায়, আচ্ছা পাই রেডিয়ান মানে তো 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান মানে কি হবে, পাই দিয়ে ভাগ দেবো, তো 22/7 মানে 7 উল্টে গেল এটা, অর্থাৎ 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তার মানে কিন্তু 1 রেডিয়ান 1 ডিগ্রির থেকে বড়, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে। এবার বলছে tan 15 ডিগ্রি, তো tan 15 ডিগ্রির মান কিভাবে বের করা যায়, মুখস্থ রাখবে ভ্যালুটাকে, tan 15 ডিগ্রি, tan 15 ডিগ্রি মানে যে আমি বের করে রেখেছি এখানে 2 - √3, ঠিক আছে। বাট এখানটায় বেসিক্যালি যেটা করবো আমরা, সেটা হচ্ছে কিভাবে বের করে, দেখো tan 30 ডিগ্রি মানে হচ্ছে tan 2 × 15, আরেকটা এইভাবে করেও বের করা যায়, ঠিক আছে, 45 - 30 করে tan a - b এর ফর্মুলা অ্যাপ্লাই করেও করা যায়, অথবা tan 2 × 15 ডিগ্রি হলো tan 2 থিটার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, করে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ তৈরি হলো, যেখান থেকে tan এর দুটো মান আসলো, tan 15 ডিগ্রি হতে হয় 2 - √3 হবে, অথবা মাইনাস কমন নিয়ে 2 + √3 হবে, তো দুটো ভ্যালু হতে পারে, মেইনলি এটাই কাজে লাগে আমাদের। আর অল্পই আছে ম্যাক্সিমা মিনিমা, মধ্য, হ্যাঁ ঠিক আছে, ম্যাক্সিমা সব থেকে বড়, তো বৃহত্তম ক্ষুদ্রতম। তো একটা মনে করো ফাংশন আছে f অফ থিটা দিয়ে, যেটা হচ্ছে a sin থিটা প্লাস b cos থিটা আছে, তো এর ম্যাক্সিমাম মান বের করতে হবে। মনে করো না 5 sin থিটা প্লাস 4 cos থিটা আছে, তো এর ম্যাক্সিমাম মান কি হবে, √a² প্লাস b স্কয়ার, আর মিনিমাম মান হবে -√a² প্লাস b স্কয়ার। এটা থিটার যে কোনো মানের জন্য ম্যাক্সিমাম ভ্যালু এটা আসতে পারে, অথবা মিনিমাম ভ্যালু এটা আসতে পারে। 2k এরকম ফাংশন যদি থাকে, তাহলে তার ম্যাক্সিমাম মান হচ্ছে 2k আর মিনিমাম মান 2k, বাস এইটুকুই। যদি থাকে 3 sin² থিটা প্লাস 4 cos² থিটা, মানে বেসিক্যালি a sin² থিটা প্লাস b cos² থিটা, তাহলে তার কি বেরোচ্ছে দেখো। প্রথমে আমি কি করলাম, cos² থিটাটাকে sin² থিটাটাকে 1 - cos² থিটাতে করে কনভার্ট করলাম, দাঁড়ালো 3 + cos² থিটা। তাহলে এর ম্যাক্সিমাম মান কি হবে, 3 তো থাকবেই, cos² থিটার ম্যাক্সিমাম মান কি হয়, স্কোয়ার যখনই হবে সাইন বা কস থাকুক, ম্যাক্সিমাম মান হবে 1 আর মিনিমাম মান হবে 0। তো ওইভাবে করে আমাদের 3, 4 অথবা 3 চলে আসছে, অর্থাৎ সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমার যখন এটার ম্যাক্সিমাম মান বের করতে বলছে, তো আমি ডাইরেক্ট বলে দিই, তো সেটার ম্যাক্সিমাম মান হবে এই a আর b এর মধ্যে যেটা বড় সেটা হবে ম্যাক্সিমাম, আর যেটা হবে ছোট সেটা হবে মিনিমাম, ঠিক আছে। আরেকটা কি হচ্ছে, এই যে কি আছে, f অফ থিটা যদি হয় sin টু দি পাওয়ার n থিটা ইনটু cos টু দি পাওয়ার n, মনে করো আছে sin টু দি পাওয়ার 4 থিটা ইনটু cos টু দি পাওয়ার 4 থিটা, এরকম ফরম্যাটে থাকে, তাহলে এই ফাংশনটার ম্যাক্সিমাম মান হবে ½ এর পাওয়ারে n, n মানে এখানে যেটা আছে, আর মিনিমাম ভ্যালু হবে -½ এর পাওয়ারে n। কখন, যদি n এর মান অড হয়, আর মিনিমাম মান 0 হবে যদি n এর মান ইভেন হয়। sin টু দি পাওয়ার 6 থিটা প্লাস cos টু দি পাওয়ার 60 থাকে এই আকারও লেখা যায়, 1 - 3 sin² থিটা cos² থিটা, খুব বারবার কাজে লাগবে, এসএসসি সিজিএল সিএইচএসএল দিলে প্রচুর বার কাজে লাগবে। sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা হবে 1 - 2 sin² থিটা cos² থিটা। tan টু দি পাওয়ার 4 tan² থিটা প্লাস cot² থিটা যদি দেওয়া থাকলো, তাহলে আমি এরকম লিখতে পারবো যে tan² থিটা প্লাস cot² থিটা বাই 2 greater than is equal to √tan² থিটা। এটা বেসিক্যালি AMGM হয়, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জিওমেট্রিক মিন। তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি এটা তো গুণ করলে 1 হয়ে যাবে, tan থিটা আর cot থিটা গুণ করলে 1 হয়, আলটিমেটলি tan² থিটা প্লাস cot² থিটা greater than is equal to 2। এটা মনে রাখবে, tan² থিটা প্লাস cot² থিটার মান greater than is equal to 2 হবে, থিটার মান যাই হোক না কেন। তো তোমাদের সাথে আমি এখানে কমপ্লিট আমার নিচেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, 15টা পেজ আছে টোটাল এর মধ্যে। এটা আমি বানিয়েছিলাম আমার প্রিপারেশনের দরুন, প্রচন্ড হারে এটা আমাকে কাজে দিয়েছিল পরীক্ষার। অ্যাকচুয়ালি এটাকে আমি বানিয়েছিলাম অনেক আগে থেকে নয়, পরীক্ষা যখন চলে এসেছিল তার কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম, যে না লাস্ট মোমেন্টে এক জায়গায় থাকুক, আমি রিভাইজ করবো ফর্মুলাগুলো, ঠিক আছে, কারণ অনেক কিছু অনেক সময় ভুলে যাই। দেখো মেইনলি ম্যাথে এটা অনেকে প্রবলেম ফেস করবে,
যে তোমরা বারবার প্রচুর পরিমাণে তো প্র্যাকটিস করছো কোশ্চেন্স বা ম্যাথস করছো, করতে করতে হতে পারে কি অনেকগুলো টপিক না ছাড়া পড়ে যায়, অনেকদিন আগে করেছিলাম বা বারবার পরীক্ষায় আসছে না। যেমন এই ম্যাক্সিমাম মিনিমা, দেখা গেলো তুমি পরীক্ষা দিচ্ছ, 2-1.5 বছর পরীক্ষা আসেনি, তোমার কোনো শিফটে আসছেই না, বা তুমি অনলাইন টেস্ট দিচ্ছ সেখানে পাচ্ছ না, তো তুমি কিন্তু এই ফর্মুলা গুলো মাথা থেকে আউট হয়ে গেছে। তো ইন দ্যাট কেস কি হবে, পরীক্ষা হুট করে চলে এলে পরে প্রবলেম হয়। তো আমি চেষ্টা করবো এগুলো পড়ে যাওয়ার। এছাড়া আরো অনেক ফর্মুলা আছে, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, যেগুলো সেই সময় আসতো না, সেজন্য আমি সেগুলোতে অ্যাড করা নেই। পরবর্তীতে আমি তোমাদের সাথে ওগুলো চেষ্টা করবো শেয়ার করে দেওয়ার। তো এটা প্রচন্ড খাটনি হলো ভিডিওটা আমার বানাতে, একবার খালি বলতে পারো, বাট পেয়েছিলাম যেহেতু, সাথে পেয়ে গেলাম যেটা আমি বানিয়েছিলাম, এদিন বাড়িতে খুঁজতে খুঁজতে এই পিডিএফ মানে কাগজগুলো পেয়ে গেলাম, পিডিএফ নয়, কাগজগুলো এক জায়গায় পড়েছিল, ঠিক আছে, নোটস এর মতো, সেটা পেলাম বলে ভাবলাম স্ক্যান করে এটা তো করি, এবং এটা আমি টেলিগ্রামে তোমাদেরকে পিডিএফটা এমনি শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, পিডিএফটা পেতে গেলে অন্য কোনো উপায় নেই। ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, বা telegram.me যেটা ইউজ করে ফর্মুলা telegram.me for its smart maths, ওকে, ITS ইটস স্মার্ট ম্যাথস, ঠিক আছে, ম্যাথস লিখবে, এটাতে তোমরা জয়েন করলে এই টেলিগ্রামটা, এই পিডিএফটা পেয়ে যাবে। তবে আমি বলবো নিজে হাতে আরেকবার নিজের হ্যান্ড রাইটিং এ সুন্দরভাবে লেখো, আমার হ্যান্ড রাইটিং তো খুবই ভালো না, তো তোমরা নিজে সুন্দরভাবে এখন যদি আরেকবার লেখো এই জিনিসগুলোকে, তাহলে খুবই কাজে দেবে, ঠিক আছে। মোটামুটি ম্যাক্সিমাম অনেক ফর্মুলা আছে এর মধ্যে, আমি কভার করেছি। এই ভিডিওতে এইটুকুই থাকছে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক টাইক ঠুকে দিও ভিডিওটাকে, এবং এটাকে চ্যানেলে থাকছে ভিডিওটা, তো চাপ নেই, যখনই মনে হবে যে হ্যাঁ এটা স্যারের ভিডিও একটা আছে, কোনো পরীক্ষা আছে, একবার নোটসটাও পড়ে নিলে এবং সাথে সাথে একবার ভিডিওটাও দেখে নিতে পারো পরবর্তীতে। ভিডিওতে এইটুকুই, খুব শীঘ্র দেখা হবে তোমার সাথে অন্য কোনো ভিডিও নিয়ে। এবং হ্যাঁ, যারা ম্যাথস কমপ্লিটলি করতে চাও, একটা প্রমোশন করে নি, তারা স্মার্ট ম্যাথস এর অ্যাপ ডাউনলোড করো, এটারও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে স্মার্ট ম্যাথস এর, সেখান থেকে ডাউনলোড করে সেখানে ফুল ম্যাথের কোর্স দেওয়া আছে, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, কমপ্লিট, প্রচুর ভিডিওস আছে, প্রচুর পিডিএফস আছে, একদম বেসিক ভেঙে ভেঙে টাইপ ধরে আমি করিয়েছি। যারা ওটা একদম বেসিক থেকে নিয়ে সেই সব দিয়ে করতে পারবে, তাদের ম্যাথে আর কোনো প্রবলেম আশা করি থাকবে না। এই ভিডিওতে এইটুকুই, নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।